আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটু সিকিউ প্র্যাকটিস করব। আম, ওই যে ক্লাসগুলো নিয়েছিলাম দুইটা, সেগুলোর মধ্যে দু একটা থিওরি হয়তো বা দেখানো হয় নাই। হ্যাঁ, ওগুলো সিকিউ প্র্যাকটিসের মাধ্যমে ওগুলো কভার করে ফেলবো। আর আমরা চাচ্ছি এখান থেকে যেন আমরা দুইটা অ্যান্সার করতে পারি। এখান থেকে যেন আমরা দুইটা অ্যান্সার করতে পারি, ঠিক আছে? এখান থেকে দুইটা আসার সম্ভাবনাটা বেশি পরীক্ষায়। দুইটাই আসার সম্ভাবনা এখান থেকেই বেশি। তো দেখে নিই। তো কয়তো অনেকগুলো প্রবলেম আমরা সলভ করব। তো হিসাব নিকাশ তোমরা করবে, আমি জাস্ট ধরিয়ে দিব আর কি, ঠিক আছে? ওকে। ঢাকা 24, একটু খেয়াল করে দেখি। ঢাকা 24-এ কি আসছে? দুটা সমান্তরাল পাত দেওয়া আছে। হ্যাঁ, এরকম করে দুটা সমান্তরাল পাত দেওয়া আছে এই বরাবর। দুটা সমান্তরাল পাত দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার দেওয়া আছে দূরত্ব। এককগুলা খুবই সাবধানতার সাথে দেখবা। এই এককগুলা বিভিন্ন ইয়াতে দেওয়া থাকে। সিজিএস কখনো বা এফপিএস বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে। সেন্টিমিটার, মিলিমিটার বা মিটারও দেওয়া থাকতে পারে। সাধারণত দুইটা পাতদ্বয়ের মধ্যে এই দূরত্বকে সেন্টিমিটার বা মিলিমিটার আকারে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে 150 ভোল্ট। এটা আমাদের উদ্দীপক। তো চিত্র অনুযায়ী ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া গেছে, দিয়েছে হচ্ছে 9 পয়েন্ট। চিত্র অনুযায়ী ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ, আমি একটি ছোট সঞ্চিত শক্তি, হ্যাঁ, সঞ্চিত শক্তি হচ্ছে 9.96 গুণ হচ্ছে 10⁻⁹ জুল। ওকে। তা তা পরবর্তীতে কি হয়েছে, ধারক বৃদ্ধি করার কৌশল অনুযায়ী দেখো এই চিত্রের মধ্যে কিন্তু আর কিছু নেই। এই চিত্রের মধ্যেই সঞ্চিত শক্তির পরিমাণটা এরকম দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল কত। যদি এটার ক্ষেত্রফল মনে করো এ, এটার ক্ষেত্রফল হচ্ছে এ, প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর প্রশ্নে বলেছে যে ওই আহ, প্রতিটি পাতের ক্ষেত্রফল কত। প্রতিটি পাতের ক্ষেত্রফল কত, যদি আমি সংক্ষেপে বলি যে এ ইজ ইকাল টু হোয়াট। তাহলে এখন দেখো তো আমাদের সূত্র কি দেওয়া আছে যে ইউ ইজ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার। এটা কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে ওই সঞ্চিত শক্তির পরিমাণটা দেওয়া আছে। সঞ্চিত শক্তির পরিমাণটা দেওয়া আছে। সঞ্চিত শক্তির পরিমাণটা দেওয়া আছে, পাশাপাশি দেখো আমাদের চেয়েছে কি, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে দেখো সি ইজ ইকাল টু, যেহেতু এটা সমান্তরাল পাত ধারক, এপসিলন নট এ ডিভাইড বাই ডি লাগবে আমাদের। এখান থেকে যদি আমি এ বের করতে চাই, সি ডি ডিভাইড বাই হচ্ছে এপসিলন নট, সি ডি ডিভাইড বাই এপসিলন নট, তাহলে আমাদের কি লাগবে? ওই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব লাগবে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব লাগবে, ঠিক আছে? তো সমান্তরাল পাত ধারকের যদি ধারকত্ব আমার বের করে নিতে হয়, তাহলে আমাদের যেহেতু এখানে আমাদের অঙ্কের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে, তাই আমরা সঞ্চিত শক্তির পরিমাণের যে সাহায্যটা নিচ্ছি আমরা, তো এখান থেকে আমরা সিটা বের করে নিব। 2u ডিভাইড বাই সি স্কোয়ার, ঠিক আছে? 2u ডিভাইড বাই সি স্কোয়ার এখানে আমরা বসিয়ে দিব। বসালে আমরা সি এর মানটা পেয়ে যাব। হিসাব নিকাশ আমি আর করে দিচ্ছি না। এখানে আমি আগে সি বের করে দিব। এখান থেকে 2u ভাগ ভি স্কোয়ার, এটা সরি 2u ভাগ ভি স্কোয়ার, 2u ভাগ হচ্ছে ভি স্কোয়ার, হ্যাঁ। তো ভি এর মানটা দেওয়া আছে, ইউ এর মানটাও দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বের করে ফেলবো সি এর মানটা। সি এর মানটা বের করবো এখানে। আচ্ছা, একবারে এর মানটা লিখে দিই, যদি আমরা পেয়ে যাই। এর মানটা পাবো হচ্ছে 1.998 গুণ হচ্ছে 10⁻³ এই আমি কিন্তু এটা ওই উত্তর দেখে লিখলাম, ঠিক আছে? উত্তর দেখে লিখলাম। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে ধারক বৃদ্ধির কৌশল রূপে, ধারক বৃদ্ধির কৌশল করেছে এই উদ্দীপকের মধ্যে দেওয়া আছে যে পাতদ্বয়ের মাঝে যদি আমরা 2 মিলিমিটার, কথা একটা কনসেপ্ট একটা দিয়ে নিই আমরা। এটা বায়ু মাধ্যমে আছে, মনে রাখবো আমরা বায়ু মাধ্যমে ধারকত্বটা সবচাইতে কম। বায়ু বা শূন্য মাধ্যমে ধারকত্বটা, যেটা পাতের মধ্যবর্তী যে ধারকত্ব থাকে আমাদের, সেটা সবচেয়ে কম হয়। অন্য যে কোনো ডাইইলেকট্রিক মাধ্যমে, পরাবৈদ্যুতিক মাধ্যমে, ঠিক আছে, যা কিছু দিবা এর মধ্যে ধারকত্ব আসলে বৃদ্ধি পাবে। ধারকত্ব বৃদ্ধির জন্য এরা কি করেছে, এখানে
2 মিলিমিটার পুরুত্বের এবং 4 তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা বস্তু স্থাপন করেছে। তার মানে এরই মধ্যে কিন্তু একটা বস্তু স্থাপন করা হয়েছে যার পুরুত্ব হচ্ছে 2 মিলিমিটার। গত ক্লাসে আমরা বলেছিলাম পুরুত্ব যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই ওইটা ব্যবহার করব, যে সূত্রটা আমাদের বইতে একেবারে সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে, শুধুমাত্র ডেরিভেশন না করে। পুরুত্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা সিটা বের করবো হচ্ছে এপসিলন নট ই ডিভাইড বাই ডি মাইনাস টি প্লাস টি ভাগ কে। পুরুত্ব এবং গত কথা লিখে দিয়েছি সুন্দর করে, পুরুত্ব এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক দুটো একসাথে যদি দেওয়া থাকে এটা ব্যবহার করব। শুধু পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকলে আমরা বলেছিলাম গত ক্লাসে যে এপসিলন নট কে এপসিলন নট এ ডিভাইড বাই ডি ব্যবহার করব, সি ইজ ইকুয়াল টু। এটা কিন্তু শুধুমাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে, শুধু পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর পুরুত্ব যদি সাথে দেওয়া থাকে তাহলে আমরা ডি মাইনাস টি প্লাস টি ভাগ কে, এটা মুখস্থ করতে হবে কিন্তু, ঠিক আছে? তো এটা মুখস্থ করতে হবে, এটা আমাদের দেওয়া আছে অঙ্কের মধ্যে। টি এর মানটা দেওয়া আছে এখানে হচ্ছে 2 মিলিমিটার পুরুত্ব, 2 মিলিমিটার, অবশ্যই এটা মিটার করে নিতে হবে, এত মিটার। আর আমাদের কে এর মানটা দেওয়া আছে 4, বসালেই হয়ে যাবে। তো ধারকত্ব বৃদ্ধির কৌশল বলেছে, তার মানে আগে যে ধারকত্ব ছিল এখন যে ধারকত্বটা হয়েছে সেটা বেশি হয়েছে না কম হয়েছে এটা বলতে চেয়েছে আমাদের অঙ্কে। অবশ্যই ধারকত্বটা বৃদ্ধি পাবে, অবশ্যই ধারকত্বটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? ওকে, তো এখানে একটা জিনিস একটু শিখিয়ে দিই তোমাদের। বলেছিলাম যে যেহেতু খ নাম্বার প্রশ্নটা, যে চার্জিত গোলকের কেন্দ্র থেকে, হ্যাঁ, চার্জিত গোলকের কেন্দ্র থেকে দূরত্ব বনাম প্রাবল্য এবং দূরত্ব বনাম বিভব দুটো আমি চিত্র দেখা যাচ্ছি। দূরত্ব বনাম প্রাবল্য, এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। দূরত্ব বনাম প্রাবল্য এবং দূরত্ব বনাম বিভব 2 মার্কের জন্য আসে কিন্তু। দূরত্ব বনাম বিভব লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা, দূরত্ব বিভবের লেখচিত্রে ব্যাখ্যা করবো আমরা, ঠিক আছে? বিশ্লেষণ করব। তো দেখো আমি দুটো চিত্র দেখাচ্ছি একসাথে। তো আমি যদি বলি যে এইটা হচ্ছে আমার প্রাবল্য অথবা বিভব, যে কোনো একটা নিই আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে দেখায় দিই, এই এটা দূরত্ব দিলাম, ওকে? এটা হচ্ছে মনে করো এদিকে দিয়েছি আমরা প্রাবল্য, ওকে? তাহলে এদিকে না, এদিকে বিভব দাও। তো বিভব দেখো তো এদিকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, কিন্তু আমরা জানি যে বিভব সবসময় গোলকের অভ্যন্তরীণ বিভব সবসময় কত হয়? গোলকের অভ্যন্তরীণ বিভব হচ্ছে সবসময় পৃষ্ঠের বিভবের সমান হয়। গোলকের অভ্যন্তরীণ বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের দেখো তো পৃষ্ঠের বিভবটা ধরে নিলাম হচ্ছে এরকম, যে পৃষ্ঠের বিভব আমরা একটা আছে এত বড় মান, তাহলে এখানে কেন্দ্রে বিভব এত বড় হবে, আর এরকম করে একটা চিহ্ন হবে। খেয়াল করে দেখো, এখানেও পাবো, এখানে পাবো, গুল্লা গুল্লা যে ফোটা ফোটা চিহ্ন দিচ্ছি এগুলা এই যে এই পয়েন্টে সবগুলা পয়েন্টে আমি বিভবের মান পাবো, কিন্তু কার মানের সমান? এই পৃষ্ঠ পর্যন্ত, পৃষ্ঠের মানের সমান, এটা যদি কেন্দ্র ধরি, ওকে? এবার তারপর কিন্তু বিভবের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ আমাদের সূত্র হচ্ছে v is equal to 1/4 pi epsilon naught q divided by r। দূরত্বের সাথে সাথে বিভবটা কমতে থাকে, দেখো। কিন্তু এই কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন হবে না, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত, মানে গোলকের অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দুতে বিভবটা পৃষ্ঠের বিভবের সমান, তারপর কিন্তু কমতে থাকবে। চার্জ যা থাকে থাকুক না কেন, এখানে চার্জ মনে করে কি পরিমাণ আছে গোলকের অভ্যন্তরে, ঠিক আছে? গোলকের অভ্যন্তরে কি পরিমাণ চার্জ আছে, তাহলে আমার আর, তাহলে আমাদের এইরকম হবে, ঠেকবে না কিন্তু। আর এর মান ইনফিনিটি ছাড়া আমি ভি এর মান 0 পাবো না, আর এর মান ইনফিনিটি ছাড়া আমরা ভি এর মানটা 0 পাবো না। এটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করতে চাই তাহলে এই যে রেখাটা পেলাম এটাকে আমাদের স্পর্শ করানো যাবে না, এক্স অক্ষকে স্পর্শ করানো যাবে না, অর্থাৎ এটাকে দূরত্ব অক্ষ যেটা আমি বলছি, এটা যে দূরত্ব আর কে স্পর্শ করা যাবে না, ওকে? সিমিলারলি যদি আমরা একটু এই পাশে প্রাবল্যটা বের করি, সেম কনসেপ্টে, এটা প্রাবল্য, হ্যাঁ, এদিকে প্রাবল্য দিলাম আমরা, এটা প্রাবল্য, ওকে? এটা হচ্ছে প্রাবল্য। তো প্রাবল্য যখন আমরা দিব তখন দেখো তো, তখন উপরের দিকে কিন্তু প্রাবল্য যদি আমি দিই তাহলে প্রাবল্য কিন্তু 0,
কারণ গোলাকার পরিবাহীর অভ্যন্তরে প্রাবল্যের পরিমাণটা 0, কারণ বল যেহেতু শূন্য, প্রাবল্যটা কিন্তু শূন্য। ঠিক আছে, আর এখানে বিভবটা পৃষ্ঠের বিভবের সমান। ওকে, তাহলে এখানে যদি তুমি একটু ব্যাখ্যা করে দিতে চাও, এটা 2 মার্কের জন্য, যে ভি মাইনাস ভি নট ইজ ইকাল টু প্রাবল্য গুণ সরণ, প্রাবল্য গুণ হচ্ছে সরণ, ব্যাখ্যা যদি দিতে চাও দিতে পারো, কিন্তু ভি বিয়োগ ভি নট ইজ ইকাল টু প্রাবল্যের মান 0, গোলাকার পরিবাহীর অভ্যন্তরে প্রাবল্যের মান 0, তাহলে ভি ইজ ইকাল টু ভি নট। এইটুকু দিলে খুবই স্ট্যান্ডার্ড হয়ে যায়। ঠিক আছে, বেশি কিছু না, এই যে টুক্কা দিবা যে ভি মাইনাস ভি নট মানে কাজ না, বিভব পার্থক্য মানে কাজ, ভি বিয়োগ ভি নট, ভি বলতে আমি পৃষ্ঠের বিভব বলতে চাচ্ছি, এই পয়েন্টে বিভব হচ্ছে ভি আর এই পয়েন্টে বিভবটা ভি নট। ওকে, তাহলে আমরা এই যে এটা একটু দেখায় দিলে ভালো হয়। সিমিলারলি এখানে যদি একটু বিভবটা প্রাবল্যটা দেখায় দাও, যে এখানে যেহেতু চার্জ নাই তাহলে বলের পরিমাণ শূন্য, অর্থাৎ প্রাবল্য শূন্য হবে। একেবারে কনসেপ্টটা লিখতেও পারো, শুধুমাত্র বল যেহেতু 0, আমাদের ইজ ইকাল টু কত, এফ ডিভাইড বাই কিউ না, তাহলে এফ এর মান যদি শূন্য হয় তাহলে আমাদের প্রাবল্যের মানটা শূন্য হবে, বলে দিলাম। দেওয়ার পর দেখো এখানে প্রাবল্য শূন্য 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 শূন্য, পৃষ্ঠে কিন্তু একটা প্রাবল্য থাকবে, এই পৃষ্ঠে প্রাবল্যের মান ধরলাম আমরা হচ্ছে, পৃষ্ঠে প্রাবল্যের মান এদিকে দিলাম অক্ষ, এটা হচ্ছে ই। ঠিক আছে, এখানে কোনো মান পাই না, এখানে যে একবারে 0 0 0, দেখো এটার একটু পার্থক্য দেখো, একই রকম এখানে কিন্তু আমি এগুলো পাবো না, এই ফোঁটাগুলো পাবো না, কারণ এখানে আমার যখন আস্তে আস্তে বাড়ছে এখানে কিন্তু আমি প্রাবল্য বিভব পাচ্ছি, এখানে তো কোনো বিভব পাচ্ছি না, তাহলে এটাই বিভব, তাহলে এখানে বিভব পাচ্ছি, এখানে গোল্লা চিহ্ন দিলাম, এখান থেকে বিভব পাওয়া শুরু হলো, এখান থেকে আবার আগের মতোই এরকম করে ঠেকবে না কিন্তু। এখানে আমাদের সূত্র হচ্ছে ই প্রপোর্শনাল টু 1/r², আর এর মান যতক্ষণ পর্যন্ত ইনফিনিটি হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাবল্যের মান শূন্য পাবো না, তাই এটা কোথায় ঠেকবে, এটা স্পর্শ করবে না, এই দূরত্ব অক্ষে স্পর্শ করবে না। ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নৈর্ব্যক্তিকের মধ্যে অনেকগুলো হয়ে গেল, এটা দূরত্ব অক্ষ। ওকে, দুটো আমরা এখানে 2 মার্কের প্রশ্ন স্টাডি করে ফেললাম, গত ক্লাসে আমরা বলি না এটা। ওকে, এবার আসো রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড একটা কনসেপ্টটা দিয়ে নিব আমরা, আমি এগুলো সিলেক্ট করেছি যে কোনগুলো আমি করাবো, যেগুলো তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। রাজশাহী 24, রাজশাহী 24 খেয়াল করে দেখো, 150টা টিনের পাতের তৈরি একটা ধারক, 150, একটু খেয়াল করে দেখি তো, আমি যদি বলি যে এইটা একটা পাত, এইটা একটা পাত, দুইটা পাত মিলে কিন্তু একটা ধারক তৈরি হয়েছে, খেয়াল করো, দুইটা পাত মিলে একটা ধারক তৈরি হয়েছে। তো দেখো তো আমি আর একটা পাত দাগালাম, এইগুলো একটা টান মানে একটা পাত, এখন বুঝাচ্ছি, একটা টান মানে একটা পাত, এই যে 3টা পাত দিলাম, এই 3টা পাত, ধারক তৈরি হয়েছে কয়টা, 2টা, 1 2, 4টা দাগ দিলাম, 4টা পাত দিলাম, 1 2 3 4, 3টা ধারক তৈরি হয়েছে, মানে একটা ধারক তৈরি হওয়ার জন্য কিন্তু 2টা পাত লাগে, এটা একটা মিলে একটা, এটা একটা মিলে একটা, এটা একটা মিলে একটা, 3টা, তার মানে আমাদের আমাদের হচ্ছে যদি যে কয়টা পাত থাকবে তার চাইতে একটা কম ধারক তৈরি হবে, যে কয়টা পাত থাকবে একইভাবে এইভাবে সিরিজে প্যারালালি ভাবে, সিরিজে কিন্তু প্যারালালি ভাবে পাতগুলো দেওয়া থাকবে, একটা একটা কম হবে, একটা ধারক কম তৈরি হবে। তাহলে আমাদের এখানে বলেছে 150টা টিনের তৈরি পাত, 150টা, সিমিলার এরকম করে 150 নাম্বার মনে করো, এটা নাম হচ্ছে 150তম পাত, এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 150টা পাত দেওয়া আছে, দিয়ে ইয়ে তৈরি করেছে। ঠিক আছে, এবং প্রতিটি পাত 0.4 মিলিমিটার পুরু, 0.4 মিলিমিটার পুরু। ঠিক আছে, 0.4 মিলিমিটার পুরু, এবং এত ব্যাসার্ধের অভ্রের চাদর দ্বারা আকৃত, এবং ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে। তো দেখো একটা পাতের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে একটু এক্সেপশনাল ছিল, পাতের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 7.6 গুণ হচ্ছে 10⁻³ মিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পাতের ক্ষেত্রফলটা আমরা বের করতেই পারি ইজিলি, পাতের এটা আর ধরো, তাহলে কি বলে ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল হবে হচ্ছে a = হচ্ছে πr², বুঝতে পারলাম, πr²। ঠিক আছে, আর এবার বললো যে কত, পরস্পর হতে 4 মিলিমিটার দূরে আছে, একটা পাত আর একটা পাতে, যে একটা পাত থেকে আর একটা পাতের দূরত্ব হচ্ছে 4 মিলিমিটার, 4 মিলিমিটার, তার মানে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাতদ্বয়ের মধ্যবর্তী, এখানে লেখা দেখো তো, কথাটা একটু শুনি আবারও, প্রতিটি পাত পরস্পর হতে 0.4 মিলিমিটার পুরু, পরস্পর হতে 0.4 মিলিমিটার পুরু, কিন্তু মনে রাখো পরস্পর হতে, কিন্তু তার মানে হচ্ছে 4 মিলিমিটার পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব।
একটা পাত 4 মিলিমিটার পুরু যদি বলতো সেটা পুরুত্ব বোঝাতো, কিন্তু প্রত্যেকটা পাত আর একটা পাত হতে মানে পরস্পর হতে 4 মিলিমিটার পুরু, তার মানে হচ্ছে পাত দ্বয়ের দূরত্ব দেওয়া আছে 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার। এটা আমাদের এইটুকু আমাদের থিওরি বা সরি উদ্দীপক। কি বলা আছে? 150টা টিনের পাত দিয়ে তৈরি করা হয়েছে, পাতের ব্যাসার্ধ দেওয়া আছে, পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, এবং এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবকও দেওয়া আছে। প্রত্যেকটা দুইটা পাতের মধ্যে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে। অভ্রের পাত এগুলো, অভ্রের পাত এগুলো টিনের, প্রতিটি পাত পরস্পর সাথে 20 মিটার পুরু এবং এত ব্যাসার্ধের অভ্রের চাদর দ্বারা পৃথকীকৃত। অভ্রের চাদর মানে ওই পাতদ্বয়ের মাঝখানে অভ্র দেওয়া আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে, সেই অভ্রের কেজি দেওয়া আছে 6। ঠিক আছে, ওকে, এইটুকু আমার হচ্ছে উদ্দীপক। আবারও বলছি যে 150টা টিনের তৈরি পাত, প্রত্যেকটা পাত হতে এই দূরত্ব হচ্ছে 0.4 মিলিমিটার। হ্যাঁ, বলে দিছি আমি, অঙ্কটা পুরাটা লিখি নাই। আর ওই পাতদ্বয়ের মধ্যে আবার অভ্র দেওয়া আছে, সেই অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে এবং অভ্রের ওই ব্যাসার্ধ দেওয়া আছে, পাতের ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, চাদর দ্বারা। তো আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে এই টোটাল ধারকের ধারকত্ব কত? উদ্দীপকের ধারকের ধারকত্ব নির্ণয় করো। ধারকত্ব তাহলে একটার জন্য আমার হচ্ছে, দুইটার জন্য, দুটা পাতের জন্য একটা সি, তাহলে আমরা পাবো হচ্ছে 150টা পাতের জন্য n-1 ইন্টু n-1 ইন্টু একবারে। তাহলে একটা দেখো তো সি ইজিক্যাল টু কত? এপসাইলন নট a ডিভাইড বাই d। এটা হচ্ছে একটা ধারকের জন্য, এখানে 149টা ধারক আছে, তার মানে কি n-1 টা ধারক আছে। ঠিক আছে, n-1 টা ধারক আছে, তাহলে n-1 ইন্টু এপসাইলন নট a ডিভাইড বাই d হবে। ওকে, এই যে 101টা ধারকের ধারকত্ব, তাহলে যেহেতু সিরিজে আছে এগুলো 149টা হবে, বসালেই কিন্তু হয়ে যাবে। এটা দেখানোর জন্যই কিন্তু আমি অঙ্কটা নিয়েছি, বাদ বাকিটা সহজ। 8.854 গুণ 10 টু দি পাওয়ার -11 -12, আর এর মানটা বের করে নিব আমরা পাই আর স্কয়ার দিয়ে। ঠিক আছে, আর এখানে এটা কে হবে রে? কে হবে, যেহেতু এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, শুধুমাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, শুধুমাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে। আবার এই পুরুত্ব দেখে মনে করো না যে অন্য পুরুত্ব, আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে। ওই পরাবৈদ্যুতিক ধ্রুবক যে ম্যাটেরিয়ালের তৈরি তার নাম হচ্ছে অভ্র। এই অভ্রের কোনো পুরুত্ব আলা কোনো জিনিস দেওয়া হয় নাই। ঠিক আছে, আর এখানে একটা কে থাকবে, কে এর মান 6, নিচে যে ডি এর মান হচ্ছে 0.4 গুণ 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার দেওয়া আছে, আমরা মিটার করে নেব। এখান থেকে সি এর মানটা যদি আমরা পাই 3.5908, আমি উত্তর দেখে লিখলাম -9 ফ্যারাড, -9 ফ্যারাড। ওকে, -9 ফ্যারাড। তো এটা যদি বলে ন্যানো ফ্যারাডে লেখো, ন্যানো ফ্যারাডে বলতে পারো। এই 10 টু দি পাওয়ার -9 মানে ন্যানো ফ্যারাড। পরের প্রশ্ন আর দেখা লাগবে না। 100টি টিনের পাত এবং এত পুরুত্ব মানের ধারক যুক্ত করলে, একটা পুরুত্ব মানের ধারক যুক্ত করলে উদ্দীপকের ওই শক্তির কিরকম পরিবর্তন হবে? উদ্দীপকের সঞ্চিত শক্তির কিরকম পরিবর্তন হবে? আগে সঞ্চিত শক্তি বের করবো আমরা হাফ সিভি স্কয়ার দিয়ে, পরে আমরা আবার সিভি স্কয়ার দিয়ে পরিবর্তন করব। ঠিক আছে, হাফ সিভি স্কয়ার, হাফ সিভি স্কয়ার। আচ্ছা, 100টি টিনের পাত এবং পয়েন্ট, এটা সহজ, একই, লাগবে না। পরে ঘ নাম্বারটা পারবা। এবার আসো হচ্ছে এটা কি ছিল? আচ্ছা, এটা আমি একটু বলে দিব, জাস্ট এটা আমি করাবো না, অলরেডি আমার বেসিক ক্লাসে আলোচনা করেছি। কুমিল্লা 24 একটু আলোচনা করেছি, এটা জাস্ট একটু বলে দেবো, এই ধরনের প্রবলেম আসতে পারে। কুমিল্লা 24 একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গক্ষেত্র না রে বাবা, আয়তক্ষেত্র টাইপের দেওয়া আছে। এইটা দেওয়া আছে 1.5 মিটার, 1.5 মিটার, আর এখানে দেওয়া আছে 2 মিটার। তার মানে বুঝতে পারছো এটা একটা আয়তক্ষেত্র। এখানে এ বিন্দুতে চার্জ দেওয়া আছে প্লাস 1.5 গুণ 10 টু দি পাওয়ার -3 কুলম্ব, আর সি বিন্দুতে চার্জ দেওয়া আছে হচ্ছে -2.5 গুণ 10 টু দি পাওয়ার -3 কুলম্ব। আচ্ছা, এইটুকু আমাদের দেখা আছে। এখানে ডি বিন্দু, এটা বি বিন্দু দেওয়া আছে এরকম। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? খুবই সহজ, তাই না? এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। খেয়াল করে দেখো তো, বি বিন্দুতে প্রাবল্য, আমরা যদি একটু চেহারাটা দেখাও, চেহারাটা যদি চিত্রে চেহারাটা যদি দেখি একটু, প্রাবল্য, বি বিন্দুতে প্রাবল্য, বি বিন্দুতে শিখাইছি থিওরি ক্লাসে, বিন্দুতে প্রাবল্য।
তো বি বিন্দুতে প্রাবল্য দেখো তো। তো এই চার্জ পজিটিভ চার্জের জন্য কোন দিকে? বিন্দুর দিকে, এদিকে যাবে। তাহলে আমাদের এদিকে গেল হচ্ছে E1 মনে করো, বা EA লিখলাম এ বিন্দুর চার্জের জন্য। এবার যদি বলি যে সি বিন্দু চার্জের জন্য এদিকে আসবে, চার্জের দিকে যায়, তাই না? এখানে সি বিন্দু চার্জ যেহেতু নেগেটিভ, -2.5 গুণ 10⁻³ কুলম্ব। সি বিন্দুর চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো তো এদিকে গেল, এদিকে গেল, পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তারপর মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে হচ্ছে প্রাবল্য যাবে। আমাদের ওকে কমপ্লিট। EA² প্লাস EB²। তো আমাদের প্রাবল্য নির্ণয় আমি আর দেখাবো না, এগুলো খুবই সহজ, যেগুলো আমরা করেছি, অনেকগুলো প্রাবল্য নির্ণয় করে দিয়েছি তোমাদের আগের ক্লাসে, ঠিক আছে? তাহলে EA² প্লাস EB² প্লাস 2EA EB cos 90 ডিগ্রি। ওকে, তো এটা বুঝলাম, যেটা পারলামও বুঝলামও, এগুলো সহজ, এগুলো বলেছি বিভিন্ন পয়েন্টে বের করতে বলতে পারে। জাস্ট ভেক্টরের পড়া, প্রাবল্যটা খালি নির্ণয় করে নিব। 1/4πε0 q ডিভাইডেড বাই r²। আর বলতে আমরা যে পয়েন্টে বের করব সেই পয়েন্ট থেকে যে বিন্দুর চার্জের জন্য বের করব সেই বিন্দুর চার্জের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এইটা। এবার দেখো পরে বলছে, যেটা আমি বলছি, বি ও ডি বিন্দুতে ধাতব তার, বি এবং ডি বিন্দুকে যদি ধাতব তার দ্বারা যুক্ত করতে হয়, খেয়াল করবে প্রশ্নটা, ধনাত্মক চার্জ কোন দিক হতে কোন দিকে প্রবাহিত হবে? ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পরিবাহিত হয়, গত ক্লাসে আমরা বলেছি। আর যদি বলতে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, তাহলে আমরা বিভব নির্ণয় করার পরে দেখলাম যে যার বিভব কম, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় বা ঋণাত্মক চার্জ প্রবাহিত হয়। তাহলে এরকম কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে যদি বলে, তাহলে যে বিন্দু আর যে বিন্দু নিয়ে কথা বলবে সেই বিন্দু দ্বয়ের বিভবটা বের করবো আমরা। এইবার এটার একটা বিভব বের করবো, এটার একটা বিভব বের করবো, বিভব বের করে দেখবো কোনটা ছোট কোনটা বড়। তারপর ধনাত্মক চার্জের দিক বলেছে নাকি ঋণাত্মক চার্জের দিক বলেছে সেভাবে আমরা ব্যাখ্যা করব। ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। 24 কমপ্লিট। আর এটা দেখাবো না, চট্টগ্রাম 24 ওই এ থেকে ডি তে আনতে কি কাজ করতে হবে এটা সুন্দর করে দেখাচ্ছি। ওই একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে আনতে কি কাজ করতে হবে সেটার জন্য আমরা বিভব বের করবো। এ থেকে ডি তে গেলে ভিডি মাইনাস ভিএ ইন্টু কাকে নিয়ে যাবে? চার্জ। দেখাইছি থিওরি ক্লাসে। এগুলো দেখালে আমি যেগুলো এক্সেপশনাল টাইপের সেগুলো দেখাতে পারবো না, ঠিক আছে? এটা গেল, এগুলো সহজ। একবারে চলে গেলাম ঢাকা 23-এ। 24-এর সবগুলা পারার কথা এরপরে। ঢাকা 23 পড়িয়েছি অলরেডি। এখানে একটা সমান্তরাল পাত দেওয়া আছে, দুইটা সমান্তরাল পাতের বিনিময়ে একটা ধারক তৈরি করা হয়েছে। ধারক তৈরি করা হয়েছে, এটা দেখিয়েছি। আর একবার দেখায় 10 কুলম্ব চার্জ, এখানে প্লাস আর এখানে হচ্ছে -10 কুলম্ব চার্জ। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ কত, তোমাকে অবশ্যই উত্তর বলতে হবে শুধু 10 কুলম্ব। কারণ এই পাতে যে চার্জ, এই পাতেও একই পরিমাণ চার্জ জমা হবে। এটা এখানে প্লাস 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 প্লাস, এখানে মাইনাস 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 মাইনাস। এখানে এই দুটা পাতের মধ্যে দূরত্ব দেওয়া আছে হচ্ছে 6 মিলিমিটার। 6 মিলিমিটার, আগে বলেছে এগুলো মিলিমিটার বা সেন্টিমিটার এককে দেওয়া থাকে। ওকে, এবার এখান থেকে একটা 1 মিলিমিটার দূরে একটা বিন্দুর নাম দেওয়া আছে এম। এখান থেকেও একটা 1 মিলিমিটার দূরে বিন্দুর নাম দেওয়া আছে এন। এটা দেওয়া আছে এন, এটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে? এই মিলিমিটারে চিপা চাপা হলো লেখা। তাহলে দেখো তো এম এবং এন এর দূরত্ব কত? টোটাল দূরত্ব যদি 6 হয় তাহলে এম এবং এন এর দূরত্ব হবে 4 মিলিমিটার, তাই না? এদিক থেকে 1 মিলিমিটার এদিকে গেছে, ওই দিক থেকে 1 মিলিমিটার এদিকে আসছে। তাহলে এম এন এর দূরত্ব দেওয়া নয়, আমরা যদি হিসাব করে নিই তাহলে 6 বিয়োগ 1 বিয়োগ 1 ইকুয়াল 4 মিলিমিটার। 4 মিলিমিটার লাগবে কিনা জানি না, অঙ্কের মধ্যে এটা দেওয়া আছে এরকম উদ্দীপক, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার প্রতিটি পাতের ক্ষেত্রফলটা একটু দেওয়া আছে, লিখে নিচ্ছি। a = 2 সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার স্কয়ার a = কত? 2 সেন্টিমিটার স্কয়ার। এটা আমাদের উদ্দীপক, যে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, দুটো চার্জের মধ্যে দূরত্ব দেওয়া আছে। আর এই পাত থেকে, এটা 1 নম্বর পাত বলো, এটা 2 নম্বর পাত মনে কর, ধরে নিচ্ছি 1 নম্বর পাত থেকে 1 মিলিমিটার দূরে একটা বিন্দু, 2 নম্বর পাত থেকে 1 মিলিমিটার দূরে আর একটা বিন্দু দেওয়া আছে। সুতরাং এম এন এর দূরত্ব দেওয়া নেই, আমি বের করে নিয়েছি, লাগবে হয়তোবা। এটা আমি বের করে নিয়েছি, হ্যাঁ, বের করে নিলাম, বের করে নিয়েছি, ঠিক আছে? আমাদের প্রশ্ন হচ্ছে ধারকটি ধারকত্ব নির্ণয় করবে। ভেরি সিম্পল, এপসিলন নট এ ডিভাইড বাই ডি।
সবকিছু দেওয়া আছে, দেখো তো খেয়াল করে। এপসিলন নট দেওয়া আছে, বাহু মাধ্যম, যেহেতু কোনো মাধ্যমের কথা বলা নেই। যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকতো তাহলে এপসিলন নট এ ডিভাইড বাই ডি হতো। যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক যে পদার্থের তৈরি সেই পদার্থটার পুরুত্ব দেওয়া থাকতো, তাহলে তো বুঝতেই পারছো এপসিলন নট এ ডিভাইড বাই ডি মাইনাস টি প্লাস টি ভাগ কে, মুখস্থ কিন্তু এটা পুরুত্ব দেওয়া থাকলে, হ্যাঁ, বের করতাম। তাহলে 8.854 গুণ 10⁻11 বি 12 গুণ এখানে 2 সেন্টিমিটার স্কয়ার, তাহলে -4। এই সেন্টিমিটার স্কয়ার মানে কি 10⁻⁻4 দ্বারা মিটার স্কয়ার করে ফেলবো আমরা। ওকে, 2 গুণ 10⁻⁻4 মিটার স্কয়ার। আর এখানে ডি দেওয়া আছে 6 মিলিমিটার, তাহলে 6 গুণ 10⁻³ হিসাব করলে আমরা ধারকটির ধারকত্ব পেয়ে যাব। ধারকটির ধারকত্ব আমরা পেয়ে যাব। এখানে যা পেয়েছি আমি একটু উত্তর দেখে দেখে লিখলাম, 10⁻13 ফ্যারাড। আমাদের কমপ্লিট কিন্তু, গ নাম্বারের প্রশ্ন কমপ্লিট। ওকে, এবার ঘ নাম্বারে বলেছে যে কি বলেছে, এম বিন্দু হতে এন বিন্দুতে +2 কুলম্ব আধান নিতে কি কাজ করতে হবে। এখানে আমি করে ফেলছি। তো আমরা বারবার বলেছি সমান্তরাল পাত ধারকের যে দুটা পাত দ্বারা তৈরি, তার মাঝামাঝি যে কোনো জায়গায় প্রাবল্যের মান কিন্তু এটা, মাঝামাঝি যে কোনো জায়গায় প্রাবল্যের মান হচ্ছে E ইজিক্যাল টু সিগমা ডিভাইড বাই এপসিলন নট, ঠিক আছে। আর V ইজিক্যাল টু ইডি মনে হয় না, হ্যাঁ V ইজিক্যাল টু কত, V ইজিক্যাল টু ইডি, হ্যাঁ V ইজিক্যাল টু হচ্ছে ইডি। V কেন লাগবে আমার, যেহেতু কাজের পরিমাণটা বের করতে বলেছে। তাহলে এম থেকে যখন আমি এনে নিয়ে যাব, এম থেকে এনে যখন আমরা নিয়ে যাব, হ্যাঁ, তখন কাজের পরিমাণটা কত হবে। তাহলে আমাদের কাজের পরিমাণ W ইজিক্যাল টু আমাদের জানা আছে যে ভি কিউ, W ইজিক্যাল টু কত, ভি কিউ, মানে এটা সংজ্ঞা, এটা সংজ্ঞা, কিন্তু সংজ্ঞা কি ছিল যে V ইজিক্যাল টু W ভাগ কিউ, আমাদের এটা সংজ্ঞা ছিল বিভবের, যে একক চার্জের আনতে অসীম থেকে যে পরিমাণ কাজ করতে হয় তড়িৎ ক্ষেত্রের ভেতরে। তো V ইজিক্যাল W কিউ তে V ইজিক্যাল W ভাগ কিউ থেকে W ইজিক্যাল ভি কিউ লিখলাম। তো ভি এর মানটা কি লিখবো, ইডি, আর গুণ হচ্ছে কিউ। কাকে নিয়ে যাব, ওই অঙ্কের মধ্যে চার্জ দেওয়া আছে 2 কুলম্ব চার্জকে নিয়ে যাব, প্লাস, প্লাস থাকলে প্লাস নেব, মাইনাস থাকলে মাইনাস নেব, আমরা বলে দিয়েছি। আর ভি এর মানটা এখানে ইডি এখানে বের করে নেব, ই এর মানটা আবার এখান থেকে বের করে নেব, ঠিক আছে। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ভি বের করো অথবা ই বের করো ভেতরে, বাইরে ই এর মান 0, সকল ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফর্মুলাটা হবে, ঠিক আছে। এটা খুবই কমন প্রশ্ন, গতবারও আসছে, তার আগের বারও আসছে, বুঝতে পারতেছো। 24 এবং 23 খুবই ইম্পর্টেন্ট কিন্তু। পাত দ্বয়ের মাঝামাঝি জায়গায় যে কোনো জায়গায় প্রাবল্যের মান হচ্ছে এইটা এবং বিভবের মান হচ্ছে এই ইডি। এখান থেকে আমরা কাজের পরিমাণ বের করতে হলে সংজ্ঞার সাহায্য নিয়ে আমরা বের করলাম। ওকে, গেল। এবার দেখো 23 এর প্রশ্নটা খুব মজার, রাজশাহী 23টা দেখো ভালো করে। এই ধরনের প্রশ্ন যদি আসে, আসতেই পারে, কারণ বোর্ডের প্রশ্ন এগুলোই দেখে দেখেই প্রশ্নকর্তারা প্রশ্ন করে থাকেন। তো ওই কাছাকাছি অবস্থায় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, কাছাকাছি অবস্থার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিন্তু, ঠিক আছে। তো এটা খেয়াল করি, দুটা গোলক দেওয়া আছে, এই প্রশ্নটা একটু ব্যতিক্রমী কিন্তু এবং কনসেপচুয়াল। দুটা গোলক দেওয়া আছে, একটা ক্ষুদ্র গোলক আর একটা এর চাইতে একটু বড় গোলক, ঠিক আছে। যেটা গোলক দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে, তো গোলকটার প্রথমটার নাম দেওয়া আছে R1 আর দ্বিতীয়টার নাম দেওয়া আছে R2, অর্থাৎ এইটার ব্যাসার্ধের নাম হচ্ছে R1, এইটার ব্যাসার্ধের নাম হচ্ছে R2, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলা আছে যে এখান থেকে এই গোলক দ্বয়ের একবারে মাঝ টু মাঝ পয়েন্টের দূরত্ব দেওয়া আছে 2 মিটার। এখান থেকে আমার দূরত্ব দেওয়া আছে হচ্ছে 2 মিটার, 2 মিটার দূরত্ব দেওয়া আছে। ওকে, দেওয়া থাকলো, ভালো কথা, হ্যাঁ 2 মিটার দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। তো এবার এই R1 এর মানটাও দেওয়া আছে, R1 এর মানটা যদি আমি এই পাশে লিখে নিই, R1 এর মান দেওয়া আছে, R1 এর মানটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, সেন্টিমিটার কিন্তু। আর R2 এর মানটা দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার। আর এখানে যে চার্জটা দেওয়া আছে তার নাম দেওয়া আছে Q1 ইজিক্যাল টু -2.25 ন্যানো কুলম্ব। এই ন্যানো কুলম্ব কিন্তু, এন ছোট হাতের এর মানে ন্যানো, 2.25 ন্যানো কুলম্ব। এবং Q2 এর মানটা দেওয়া আছে হচ্ছে -6 ন্যানো কুলম্ব। এটা কিন্তু তার না, দূরত্ব দেখানো হয়েছে আর কি, তার না কিন্তু এখানে, এটা কোনো সার্কিট প্যাটকিট না, জাস্ট দূরত্ব। এই টান দেখে যেন আবার মনে করেন যে তার হলে কিন্তু বলেই দেওয়া থাকবে, যেমন আগের প্রশ্নে বলে দেওয়া ছিল। ওকে, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এই লাইন কেটে গেলে, লিঙ্কটা কেটে গেলে একটা লিঙ্ক দিয়ে নিও, অনেকগুলো প্রবলেম আমি দাগিয়ে নিয়েছি,
তোমাদের ক্লাস নেওয়ার আগে অনেকক্ষণ ধরে যে কোন প্রবলেমগুলো তোমাদের এক্সেপশনাল মনে হতে পারে, আর অন্যগুলা যেগুলো আমি করাচ্ছি না সেগুলো তোমরা পারবা বলেই করাচ্ছি না, স্কিপ করছি কিন্তু অনেকগুলো প্রবলেম, তাই না? যেগুলো আমি করাচ্ছি সেগুলো একটু এক্সেপশনাল, মানে আমাদের একটু বেসিক জিনিসগুলো লাগবে আর কি। ওকে, এখন দেখো তো, তাহলে আমরা যদি বলি R1 এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, R2 এর মানটা হচ্ছে 25 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন কি বলেছে সেটা দেখে নিই একটু। তো চিত্রে আমাদের এইটাই আমাদের উদ্দীপক, আর নতুন করে কোনো কিছু বলা দরকার নেই, দেওয়া নেই। আচ্ছা, গোলকদের সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান বের করো। নিরপেক্ষ বিন্দুর অবস্থান বলতে আমরা বুঝবো যেখানে প্রাবল্যের মান হচ্ছে 0। আমরা বারবার বলেছি, আগেও বলেছি, নিরপেক্ষ বিন্দু মানে ওই বিন্দুতে কোনো একটা চার্জ বা 1 কুলম্ব চার্জ কোনো বল অনুভব করবে না, ঠিক আছে? কোনো বল অনুভব করবে না, কোনো প্রাবল্য বল অনুভব করবে না মানে প্রাবল্য অনুভব করবে না, একই কথা। তো +1 কুলম্ব চার্জ হোক আর যে কোনো, তাহলে আমাদের এটা বের করা খুবই সহজ। এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এই দুটাই নেগেটিভ নাকি? হ্যাঁ, দুটাই নেগেটিভ বা দুটাই পজিটিভ হলে এই বলো তো, মনে আছে? দেখি তো 1 নম্বর প্রশ্ন, যে কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে? এই গোলক এই এটার নাম দেওয়া হচ্ছে এ বিন্দু, এটার নাম দেওয়া বি বিন্দু, ঠিক আছে? তাহলে এই বিন্দু দ্বয়ের মাঝামাঝি কোনো জায়গায় হচ্ছে প্রাবল্যের মান কিন্তু 0 হবে। বুঝতেই পারছো? এই বিন্দুটা এই দিকে হবে, হয়তো বা এদিকে আগায় দেবে। এইটুকু এক্স ধরো, আর টোটাল দূরত্ব কত ছিল? 2 না? টোটাল দূরত্ব ছিল আমাদের 2, তাই আমাদের এইটুকু দূরত্ব কত হবে? 2 বিয়োগ x মিটার। ওকে, তাহলে একবার আমরা ধরে নিলাম যে এ বিন্দুর চার্জ হতে x মিটার দূরে সি বিন্দুতে উভয় চার্জের জন্য নিরপেক্ষ বিন্দু বা প্রাবল্য 0 হবে। এবার লিখে নিবা, নিরপেক্ষ বিন্দু বা প্রাবল্যের মান 0 হবে। তো বুঝতেই পারছো, দুটাই পজিটিভ চার্জ হলেও আমাদের মাঝামাঝি কোনো জায়গায় হয়, আমরা শিখেছি। দুটা নেগেটিভ চার্জ হলেও কিন্তু ওই বিন্দুদের মাঝামাঝি কোনো জায়গায় প্রাবল্যের মান 0 হয়। তো এখানে দেওয়া আছে কত? -2.25 ন্যানো কুলম্ব, 2.25 ন্যানো কুলম্ব। আবার এখানে দেওয়া আছে -6 ন্যানো কুলম্ব। ওকে, তাহলে এটা আমাদের এটার নাম ধরে নাও, দিয়ে নাও, এমনি দিলাম। তো এখানে আমরা বের করে ফেলবো। এই চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক, বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক লিখে, অবশ্যই দিক বিপরীত দিকে হবে। এটা হবে হচ্ছে নেগেটিভ চার্জের জন্য কোন দিক হয়? চার্জের দিকে হয়, এই বিপরীত দিকে হয়েছে। এটার নাম দেওয়া হচ্ছে E1, এটার নাম দেওয়া হচ্ছে E2। বের করার পরে E1 আর E2 বসাবো আমরা, E1 = E2 বসাবো, ঠিক আছে? আমাদের মানে প্রাবল্য বের করার বারবার শেখানোর দরকার নেই। এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান কত হবে? E1 = 1/4πε0। এ বিন্দুর চার্জের নাম দেব QA, আর দূরত্ব কত? x বা s²। দিকটা কিন্তু সাথে সাথে লিখে ফেলবো, নেগেটিভ চার্জের জন্য চার্জের দিকে, নেগেটিভ চার্জের জন্য চার্জের দিকে, আর পজিটিভ চার্জের জন্য চার্জের দিকে, বিন্দুর দিকে, ঠিক আছে? সিমিলারলি E2 জায়গায় কি হবে? 1/4πε0 QB হচ্ছে BC²। দিকটা হচ্ছে এই যে সিবি বরাবর, এটা হচ্ছে সিএ বরাবর, এটা হচ্ছে সিবি বরাবর। তারপর লিখবো শর্ত মতে EA = E2। এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো। এসির মান হচ্ছে x আর বিসির মান হচ্ছে 2 বিয়োগ x, যেহেতু টোটাল দূরত্ব ছিল 2। পরের প্রশ্নটা কিন্তু মজার, যেটা আমি বের করতে বলে, যেটার জন্য আমি প্রশ্নটা লিখেছি আর কি। গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা। দেখো এবার বলে দিচ্ছে, কিন্তু আগে যে চিত্র আছে এটা কিন্তু পরিবাহী তার না, এটা দূরত্ব দেখাইছে খালি। গোলকদ্বয় যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তাহলে গোলকদ্বয়ে চূড়ান্ত চার্জের পরিমাণটা কত হবে? এখন চার্জ আছে কত? 2.25 ন্যানো কুলম্ব। এখন চার্জ আছে কত? এখানে -6 ন্যানো কুলম্ব। এখন আমাদের ভালো করে বুঝবা, এটা এই পরিবাহী তার দ্বারা সংযুক্ত করার ফলে তাদের চার্জ কত হবে। মনে রাখো, আমরা জানি যে এটাতে চার্জ আর এটা চার্জ যেহেতু সমান না, এরকম তো হতে পারে চার্জ একটা গোলক থেকে অন্য গোলকে প্রবাহিত হবে, যেহেতু আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করেছি, কিন্তু কোনটা থেকে কোনটা পরিবাহিত হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। কেন বলতে পারছি না? আমাদের জানা আছে যে বস্তুর বিভব বেশি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হয়, এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঋণাত্মক চার্জ প্রবাহিত হয় কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু এইটাও ঋণাত্মক চার্জ, এটাও ঋণাত্মক চার্জ। মনে রাখবে, এটা কিন্তু কমন সেন্স চালা প্রশ্ন, খুবই বেসিক প্রশ্ন। কিন্তু এখানে পজিটিভ চার্জ থাকলে একরকম হতো দুটা, এখানে নেগেটিভ চার্জ আছে দুটা, আর একরকম হবে কিন্তু। বুঝতে পেরেছ? আর নেগেটিভ পজিটিভ চার্জে কোনো সমস্যা নাই, কারণ পজিটিভ চার্জে চালিত বস্তুর বিভব সবসময় বেশি, আর নেগেটিভ চার্জে চালিত বস্তুর বিভব কম। সে যত বড় চার্জ হোক আর যত ছোট চার্জ হোক, ঠিক আছে? পজিটিভ 1 এর জন্য যে বিভব পাওয়া, নেগেটিভ 100 এর জন্য যদি বিভব বের করো, নেগেটিভ এর জন্য বিভব সবসময় ছোট হয়।
তাই না? এটা শিখেছি আমরা, থিওরিতে শিখেছি। ওকে, এবং বেসিক আলোচনা করে করে পড়েছি, এটা ব্যাখ্যা করে করে পড়িয়েছি। তো ধনাত্মক চার্জিত বস্তুর জন্য বিভব কেন বেশি হয়, ঋণাত্মক চার্জিত বস্তুর জন্য বিভব কেন কম হয়। তো এগুলো এখন আর ওগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখন শুধুমাত্র আমরা জেনে থাকি ধনাত্মক চার্জের জন্য বিভব বেশি, ঋণাত্মক চার্জের জন্য বিভব সাধারণত কম হয়। এখন আমরা তো চার্জ কোন দিকে থেকে কোন দিকে প্রবাহিত হয়, তো এই পরিবাহী তার দ্বারা যুক্ত করলে যদি চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, এখান থেকে এখানে প্রবাহিত হবে নাকি এখান থেকে এখানে প্রবাহিত হবে, এটা জানার জন্য আমাদের প্রথমে এটার বিভব আর এই গোলাকার বস্তুর বিভবটা বের করতে নিতে হবে। বিভবটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে? তো বিভবটা বের করে নাও, এটার বিভব আর এটার বিভবটা আমরা বের করে নিব। নিয়ে তারপর দেখবো যে কোন স্থান থেকে কোনখানে চার্জ প্রবাহিত হবে। তারপর আমরা দেখবো যে কোন বস্তু চার্জ হারাবে এবং কোন গোলকটা চার্জ হারাবে না, গ্রহণ করবে, ঠিক আছে? তারপর আমরা হিসাব নিকাশ করবো যে সর্বশেষ চূড়ান্ত চার্জ এই গোলকদের পরিমাণ কিরকম হবে। বুঝতে পেরেছ? বুঝতেই পারছো চূড়ান্ত চার্জ কিরকম হবে আমরা বের করব। চার্জ কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত বিভব সমান না হবে। আমরা জানি, বারবার জানি, যে ভালোভাবে জানি যে দুটা বস্তুর বিভব যখন সমান যদি না হয়, তাহলে একটা বস্তু থেকে চার্জ অন্য বস্তুতে প্রবাহিত হইতেই থাকবে। যখন সমান হয়ে যাবে তখন কিন্তু আর চার্জ প্রবাহিত হবে না। ওকে, তাহলে প্রথম গোলকের বিভব R1, গোলকের বিভব R1 গোলকের বিভব। এই জুবায়েদ আসো নাকি, একটু লিঙ্কটা দিয়ে দিও, অনেকগুলো প্রবলেম, লিঙ্কটা দিয়ে দিও, অনেকগুলো প্রবলেম করাবো আরো। আরো ওই ডিমেরু টাইপের কিছু প্রবলেম আছে যেগুলো আমি থিওরিতে আলোচনা করি নাই, ওগুলো একটু প্রবলেমের মধ্যেই বলেছিলাম করে দিব, ঠিক আছে? অতগুলা অনেক বড় চ্যাপ্টার এটা আসলে, এটা সবচেয়ে বড় চ্যাপ্টার আমাদের যে সিলেবাসে আছে। অনেকগুলা টপিক এবং অনেক টাইপের প্রশ্ন আসে, বেসিক কনসেপ্ট দরকার হয় আমাদের। তাহলে এখানে V1 লিখলাম, তো আমাদের সূত্র জানা আছে কি 1/4πε0 Q ডিভাইড বাই R। আর মানে গোলকের ব্যাসার্ধ, এখানে R1 দিলাম। তো এখানে হিসাব নিকাশ করো, প্রথম গোলকে আমাদের চার্জের পরিমাণটা ছিল নেগেটিভ, নেগেটিভই নিতে হবে কিন্তু বিভব নির্ণয় করার জন্য, নেগেটিভই নিতে হবে। 9 গুণ 10⁻9 গুণ Q এর মান হচ্ছে 2.25 ন্যানো কুলম্ব, 2.25 ন্যানো কুলম্ব, ন্যানো কুলম্ব, ওই -9। আর আর এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 0.15। আমি যদি একটু উত্তরটা দেখে দেখে লিখি, তাহলে আমরা পাবো হচ্ছে -135 ভোল্ট, -135 ভোল্ট। হিসাব নিকাশ বাসায় করে নিন। এবার R2 গোলকের বিভব, R2 গোলকের বিভব, R2 গোলকের বিভব, R2 গোলকের বিভবটা কত? R2 গোলকের বিভবটা হচ্ছে V2 সিমিলার প্রসেসে আমরা করে ফেলবো। এই আমরা জানি গোলকের বিভব যদি নির্ণয় করতে চাই, গোলকের পৃষ্ঠের দূরত্ব লাগবে, মানে ব্যাসার্ধটা লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখো V1/4πε0, কারণ গোলকের যে কোনো বিন্দুতে, গোলকের পৃষ্ঠ থেকে শুরু করে অভ্যন্তর থেকে শুরু করে যে কোনো বিভবটা একই হবে, যে কোনো বিন্দুতে বিভবটা একই হবে। আমাদের একটু গোলক নির্ণয় করতে যাচ্ছি, R2 গোলকের বিভবটা আমরা নির্ণয় করবো, ঠিক আছে? এবার দেখো যে R2 গোলকের বিভব নির্ণয় করবে সিমিলার প্রসেসে। তো গোলকের যেহেতু বিভব নির্ণয় করছি, খুবই সহজ ব্যাপার,
কারণ গোলকের ভেতরে একটা চার্জ দেওয়া আছে, যে কোনো জায়গায় বিভবের পরিমাণটা কিন্তু একই হবে, তাই না? পৃষ্ঠের বিভবের সমান। তাই আমরা কিন্তু ব্যাসার্ধটা কাউন্টে নিব। 1/4π0 কিউ ডিভাইড বাই হচ্ছে, এখানে তুমি প্রথম গোলকের ক্ষেত্রে Q1 দিতে পারো, নাও দিতে পারো, আমি তো এখানে উল্লেখ করে নিয়েছি, সিম্বল কোনো ফ্যাক্টর না, এখানে R2 দাও। তাহলে আমাদের 9 গুণ 10⁹9 গুণ হচ্ছে Q2 এর মান হচ্ছে, এখানে কত কুলম্ব দেওয়া আছে, 9 কুলম্ব, 6 ন্যানো কুলম্ব মাইনাস, এখানে মাইনাসটা নিতে হবে রে বাবা, এখানে মাইনাস চিহ্নটা নিতে হবে, যে মাইনাস চিহ্নটা দিছিলাম না, মাইনাসটা দিতে হবে, বিভব নির্ণয়ের সময় কিন্তু মাইনাস চিহ্নটা আমরা দিব। 6 গুণ 10⁹9 ন্যানো কুলম্ব, আর R এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার, তাহলে 0.25 মিটার, আমরা মিটার করে নেব। ডান সাইডের সাইড নোট গুলো আমি দিচ্ছি না সময় স্বল্পতার কারণে। ওকে, তো আমরা এখানে পাচ্ছি -216 ভোল্ট, -216 ভোল্ট। খেয়াল করে তখন এই V1টা হচ্ছে প্রথম গোলকের বিভব, V2টা হচ্ছে দ্বিতীয় গোলকের বিভব। হ্যাঁ, দ্বিতীয় গোলকের বিভব। তাহলে আমরা কি বলতে পারি না, এই বড় কোনটা বলা দেখি একজন, দেখি বলতে পারি কিনা। V1 হচ্ছে 135, V2 হচ্ছে 216। V1 বড় না V2 বড়? V1টা বড়, V2টা ছোট, তাই না? এই মাইনাস কিন্তু এখানে কাউন্টে নিতে হবে, -135, তুমি যদি মাইনাস বাদ দাও তাহলে কিন্তু 135 এর চাইতে 216 অনেক বড়, কিন্তু না, মাইনাসটা কাউন্টে নিতে হবে। তাহলে -135 এর চাইতে -216টা কিন্তু ছোট, অর্থাৎ V2 ছোট। মাইনাসটা কিন্তু বিভবের ক্ষেত্রে মাইনাসটা কাউন্টে নিতে হবে, প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু আমি মাইনাস বাদ দিয়ে করাইছি ঝামেলা মুক্ত থাকার জন্য। এবার বলো, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? ছোট বিভব থেকে বড় বিভবের দিকে প্রবাহিত হবে। যেহেতু আমাকে বলেছে ইলেকট্রন কোন দিকে, চূড়ান্ত সরি, হ্যাঁ, এখানে তো আমার দুটা গোলকে কিন্তু চার্জ দেওয়া ছিল, একটা নেগেটিভ নেগেটিভ, তাহলে এখানে ইলেকট্রন বলার দরকার নাই। তাহলে আমার চার্জ তো এক গোলক থেকে আরেক গোলকে যাবে, হ্যাঁ যাবে, কেন? এইটার বিভব আর এটার বিভব কিন্তু সমান না, সমান না হলেই কিন্তু পরিবাহিত তার দ্বারা যুক্ত করলে একটা গোলক থেকে চার্জ আর একটা গোলকে প্রবাহিত কিন্তু হবে। ভালো কথা, কোনটা কোন দিকে হবে? নেগেটিভ চার্জ। তাহলে আমরা নেগেটিভ চার্জ মানে কি, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, তাহলে নিম্ন বিভব কোনটা? নিম্ন বিভবটা দ্বিতীয়টা, খেয়াল করে দেখেছো, নিম্ন বিভবটা দ্বিতীয়টা। দ্বিতীয় থেকে, দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকের দিকে চার্জ প্রবাহিত হবে, এটা লিখে নিই। দ্বিতীয় গোলক থেকে, দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকের দিকে, গোলকের দিকে চার্জ প্রবাহিত হবে, চার্জ প্রবাহিত হবে, ঠিক আছে, প্রবাহিত হবে, এটা আমরা বুঝলাম। তার মানে প্রথম গোলক চার্জ গ্রহণ করবে, দ্বিতীয় গোলকটা চার্জ হারাবে, ধরে নিলাম আমরা। তাহলে এখন খেয়াল করো তো, দ্বিতীয় গোলক যে পরিমাণ চার্জ হারাবে, প্রথম গোলকে কিন্তু সেই পরিমাণ চার্জ গ্রহণ করবে। সুতরাং আমরা বলতে পারি যে দ্বিতীয় গোলক, দ্বিতীয় গোলকটা হচ্ছে, হ্যাঁ, ধরি দ্বিতীয় গোলক, ধরি দ্বিতীয় গোলক, ধরি দ্বিতীয় গোলক কি পরিমাণ চার্জ হারাবে, কি পরিমাণ চার্জ, বা দ্বিতীয় গোলক হতে লেখো, দ্বিতীয় গোলক হতে কি পরিমাণ চার্জ, নিজের ভাষা, এগুলো নিজের ভাষা, এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। কি পরিমাণ চার্জ প্রথম গোলকের দিকে যাবে, প্রথম গোলকের দিকে প্রবাহিত হবে, প্রথম গোলকের দিকে প্রবাহিত হবে, প্রথম গোলকের দিকে প্রবাহিত হবে। ওকে, যারা আগে ক্লাস করেছিল তারাও করলে কিন্তু এই কাজগুলো করলে তোমার আমার সাথে রিভিশনটা হয়ে যাচ্ছে। পড়াবে তো 1 ঘন্টা, 1 ঘন্টা আমার সঙ্গে একটু বসে থাকলে অতিরিক্ত সময় তোমরা হয়তো ওই যে অনলাইনে দেখতে আসলে মাথা কাজ করে না, আমার সাথে বসে এই যে পড়ছি মানে কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। দুই একটা মাঝে মাঝে একটু প্রবলেম নিজে নিজে করবা, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মনে রাখবা, তুমি একটা সাবজেক্ট কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অফ রাখতে পারবা না, তাহলে কিন্তু ওই জিনিসটা সম্পর্কে তোমার ওই আবার ভুলে যাবা। তাই আমরা একটু প্রত্যেকটা সাবজেক্টই প্রতিদিন পড়ার চেষ্টা করব, কমপক্ষে 2 দিনে একবার করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে। যে আজকে ফিজিক্স পড়লাম, আবার 8 দিন পর ফিজিক্স, এরকম করো না, প্রতিদিন একটু ঝালাই করার চেষ্টা করো বিভিন্ন চ্যাপ্টারটা ধরে ধরে। হ্যাঁ, কিছু অঙ্ক করো, কমপক্ষে সম্পূর্ণ না করলেও কিছু অঙ্ক ধরে ধরে করতে থাকো টপিক ওয়াইজ। এই টপিকগুলা কোনো প্রশ্ন সলভ করার আগে, কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমরা টপিকগুলা কিন্তু লিখে নিব। প্রথমে আমরা টপিকগুলা কিন্তু লিখে নিব, টপিকগুলো লিখে লিখে নিয়ে তারপর প্রবলেমগুলো সলভ করব, টপিক ধরে ধরে প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে। প্রত্যেকটা টপিক যেন কভার হয়, প্রত্যেকটা টপিক যেন কভার হয়। ওকে, এবার খেয়াল করো, তাহলে প্রথম গোলক চার্জ গ্রহণ করবে, দ্বিতীয় গোলক চার্জ হারাবে। তাহলে আমার দেখো তো কতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটবে, কতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটে বলো দেখি, যতক্ষণ পর্যন্ত চার্জ বিভব সমান না হয়, যতক্ষণ পর্যন্ত বিভব সমান না হয় বা দুই গোলকে, ঠিক আছে। তো
এবার আমরা যদি বলি যে বিভব যতক্ষণ পর্যন্ত সমান হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে এরকম ঘটনা ঘটবে। এখন কিন্তু বিভব তার পরিবারে তার দ্বারা যুক্ত করেছি, তাই দেখো তো 1/4πε0, এখানে প্রথম চার্জ ছিল কিউ ভাগ আর ওয়ান না, Q1 ভাগ আর ওয়ান ছিল। এবার কিন্তু Q1 ভাগ আর ওয়ান আর হবে না, এবার কিন্তু Q1 প্লাস কিউ হবে। কারণ কি, এখন তো কি এই প্রথম গোলক তো কিছু পরিমাণ চার্জ গ্রহণ করেছে, কিছু পরিমাণ চার্জ গ্রহণ করেছে, কিছু পরিমাণ চার্জটা গ্রহণ করেছে, তাই না? এবার দেখো দ্বিতীয় 1/v2 মানে কি 1/4πε0 Q2 ভাগ R2 ছিল। এখন তো Q2 কিছু পরিমাণ চার্জ তো হারায় ফেলছে, কিছু পরিমাণ চার্জ হারায় ফেলছে। কি পরিমাণ চার্জ যদি সে হারায়, তার চার্জের পরিমাণ কত হবে? Q2 বিয়োগ কিউ, এটা কত হবে? Q1 প্লাস কিউ হবে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা বের করে ফেলি। তো এই 1/4πε0 আমার কেটে যাবে, তাহলে Q1 প্লাস কিউ ডিভাইড বাই R1 ইজ ইকুয়াল টু Q2 মাইনাস কিউ ডিভাইড বাই R2। এভাবেই লিখবা। বইতে গাইড একটু ভুল বলবো না, ওরা হয় কিভাবে লিখছে এভাবে লিখছে, এভাবে লিখবো। এই লাইনটা সরাসরি লিখছে, এই লাইনটা আমরা সরাসরি লিখবো না, আমরা এখান থেকে লিখবো V1 ইজ ইকুয়াল টু V2। যতক্ষণ পর্যন্ত বিভব সমান না হবে ততক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হতেই থাকবে, এটাই আমার শর্ত। তাহলে V1 ইজ ইকুয়াল টু V2, তারপর আমরা এভাবে প্রথম গোলক যেহেতু চার্জ গ্রহণ করেছে কি পরিমাণ, ওকে ওকে। এখান থেকে যদি আমি R1 R2 এর মানগুলো বসায় দিই, এটা হচ্ছে -2.25 ন্যানো কুলম্ব গুণ 10⁻⁻9 প্লাস হচ্ছে কিউ ডিভাইড বাই হচ্ছে R1 এর মান 0.15 ইজ ইকুয়াল টু 6 ন্যানো কুলম্ব, -6 গুণ 10⁻⁹ বিয়োগ হচ্ছে কিউ ডিভাইড বাই হচ্ছে 0.25। ওকে, এখান থেকে বের করলে আমরা কিউ এর মানটা পেয়ে যাবো। আর গুণ টুন করে কিউ এর মানটা পাবো হচ্ছে -0.844। হ্যাঁ, আমি হিসাবটা ভুল হতে পারে আমার, আমি যেহেতু বই দেখে লিখছি -9 কুলম্ব। ওকে, এতগুলা কুলম্ব চার্জ কিউ এর মান, এতগুলা হচ্ছে কিউ এর মান, এতগুলা হচ্ছে কিউ এর মান, ঠিক আছে? তো এখন খেয়াল করো যে কিউ এর মানটা পেলাম। তো এখন আমরা এই কিউটা কিন্তু পজিটিভ, আমি কিন্তু কিউ পজিটিভ আকার ধরছি, কিউটা কিন্তু আবার নেগেটিভ আকার ধরো না। কিউ তো কিউই, মানে এখানে এমনি নেগেটিভ চলে আসলে, আর এখানে যদি কিউটা নেগেটিভ আকার ধরতে ঝামেলা হইতো, দরকার নাই। কিউটাকে আমি পজিটিভ ধরলাম, মানে কিউ একটা চার্জের পরিমাণ, সেটা পজিটিভ, সেটার মান হচ্ছে পজিটিভ ধরতেছি। আসলে কিউ তো পজিটিভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিউ তো নেগেটিভ হবেই হবে। নেগেটিভ তো হয়ে গেছে, দেখছো, অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? কারণ এগুলো সবই তো নেগেটিভ চার্জ, এখানে তো পজিটিভ আসার কোনো সম্ভাবনা নাই। কিউকে আমরা পজিটিভ আকারে ধরেছি, যেভাবে করেছি সেভাবেই করবা। এখন দেখো তো প্রথম গোলকের চার্জের পরিমাণটা কত হবে। আমার ছিল কত, ছিল হচ্ছে Q1, তার সঙ্গে মাইনাস প্লাস কিউ, প্লাস হচ্ছে কিউ, কিউ এর মানটা কত? প্লাস কিউ। প্রথম গোলকের চার্জের পরিমাণ মনে করে Q1 লিখলাম। সিমিলারলি দ্বিতীয় গোলকের চার্জের পরিমাণ কত হবে? Q2 ছিল, মাইনাস কিউ ধরেছে, এখানে মাইনাস কিউ হবে, কারণ গোলক তো হারাইছে। তো এখানে Q1 এর মান কত? -2.25 ন্যানো কুলম্ব 10⁻⁶। এই কিউ এর মান কত? মাইনাস ধরতে হবে, মাইনাস মাইনাসে প্লাস করে দিও না যেন, 10⁻⁹ ইজিক্যাল যা রেজাল্ট হবে। এখানে Q2 কত? -6 ন্যানো কুলম্ব। খুব সুন্দর প্রশ্ন ছিল, মাইনাস কিউ। এই মাইনাস কিউ এর মান দেখো, কিউ এর মান আরেকটা মাইনাস আছে এখানে, -0.844 গুণ 10⁻⁹। ঠিক আছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, -6 গুণ 10⁻⁹ যোগ 0.844 গুণ 10⁻⁹। এই ওকে, যেভাবে করলাম সেভাবে করলে আমাদের মনে হয় যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। রাজশাহী 23-এর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো যশোর 23, এইটা একটু এক্সেপশনাল টাইপের প্রশ্ন। তোমাদের বইতে এই প্রশ্ন সাধারণত বোর্ড পরীক্ষাতে আসে না, কিন্তু আসতেও পারে। ওই যে তড়িৎ দ্বিমেরু বিষয়ে কোণ দেওয়া আছে, আবার তড়িৎ দ্বিমেরু তো এমনি আমরা শিখেছি, কোণ দেওয়া থাকলে অনেক সময় সূত্রটা আমাদের মনে থাকে না, সূত্রটা এখানে মুখস্থ করতেই হবে। সূত্রটা এবার ডেরিভেশন করে করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমরা ডেরিভেশনের মধ্যে যাব না, অনেক বড় একটা ডেরিভেশন। ওই যে যেটা একটা দুইটা চার্জের, এই যে এখানে চার্জ, এই তড়িৎ দ্বিমেরু কি একটু বলে ফেলি সাথে সাথে, যে অনেক ছোট মানের দুইটা চার্জ, অনেক ছোট মানের দুইটা চার্জ সমান চার্জ, কিন্তু পরস্পর বিপরীত ধর্মী হতে হবে। হ্যাঁ, পরস্পর বিপরীত ধর্মী চার্জ। দেখো এ বিন্দুর চার্জ হচ্ছে -4 মাইক্রো কুলম্ব এবং বি বিন্দুর চার্জ হচ্ছে হ্যাঁ +4 মাইক্রো কুলম্ব। এখানে দেওয়া আছে ও বিন্দুতে একটা বিন্দু দেওয়া আছে ও,
এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে এটা 1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। দেখো অনেক ছোট একটা দূরত্ব। আর এটুক থেকে এখানে দূরত্ব বলা আছে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। তো বুঝতেই পারছি, এই দূরত্ব দেখেই বুঝতে পারছি যে ও বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, বোঝা যাচ্ছে কিন্তু। এইদিকে 1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, এদিকে 0.1 মিলিমিটার। আর এখানে দেওয়া আছে দেখো এরকম একটা দেওয়া আছে, এখানে থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি। থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, এখানে একটা পি বিন্দু দেওয়া আছে। তো আমরা সরল রেখার উপরে, দুটা বিন্দুর সংযোজক সরল রেখার উপরে কিন্তু দেখো এ বি এর হচ্ছে সংযোজক রেখার সংযোজক সরল রেখার মাঝখানের বিন্দু ও, এখান থেকে একটা বাঁকা করে একটা রেখা দিয়ে এখানে পি বিন্দু দেওয়া হয়েছে। তো এই 30 ডিগ্রি কোণে এটা আনত। প্রশ্ন হচ্ছে যে এই পি বিন্দুতে, হ্যাঁ, পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। পি বিন্দুতে, এটা কিন্তু শেখানো হয় নাই তোমাদের, যেহেতু এটা কুমিল্লা 23-এ, যশোর 23-এর প্রশ্ন, করতে হবে। যদি পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। যশোর, তো তোমাদের যে থিওরি পড়াতাম, থিওরি পড়াইছি, কিন্তু এটা পড়াই, জেনারেল থিওরিটা পড়াই নাই। ওই ওই সংযোজক সরলরেখার কোনো একটা বিন্দুতে আমরা পড়েছিলাম, আর একটা হচ্ছে লম্ব সামদ্রিক খণ্ডকের উপর আমরা প্রাবল্য বিভব নির্ণয় করেছিলাম। এবং এই দুটো নির্ণয় করতে যে নতুন কিছু দরকার হয় নাই, বা সূত্র মুখস্থ করারও দরকার হয় নাই, কারণ এই দুইটা কিন্তু একেবারে ওই প্রাবল্য বা বিভব যেভাবে আমরা নির্ণয় করেছি একই সেম ভাবে নির্ণয় করেছি, তাই আমাদের কোনো ঝামেলা হয় নাই, ঠিক আছে। এইটা এভাবে করলে আবার একটু ঝামেলা আছে, তাই এটা করাই নাই তোমাদের। পরীক্ষা আবার আসছে দেখছি। পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলেছে, তড়িৎ বিভব নির্ণয়। ওকে, এখন সূত্রটা মুখস্থ করো। তো পি বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে ভি ইজ ইকাল টু 1/4πε0। আমি একটু লেখা 1/4πε0 পি কস থিটা। পি কস, এখানে পি কস থিটা, তো এই পি পাবা, ওই পি তো আবার এক হয়ে গেল রে। এই পি আর ওই পি, পি পি প্রাইম লেখো এখানে, পি প্রাইম কস থিটা ডিভাইড বাই আর স্কয়ার। এটা কি বের করলাম, পি প্রাইম ডিভাইড আর স্কয়ার। মনে রাখো এই পি প্রাইমটা কিন্তু দ্বিমেরু ভ্রামক। পি প্রাইম হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এইটা করার মাধ্যমেই তুমি এই তড়িৎ দ্বিমেরুটা, যে এক্সেপশনাল টাইপের যদি প্রশ্ন এসে থাকে, এটা যেন কমপ্লিট হয়ে যায়। এখন তুমি তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে 2QL, 2L গুণ হচ্ছে কিউ, মনে যেন থাকে। 2L মানে হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ে নিই 2L মানে হচ্ছে, আমরা সাধারণত দূরত্বকে কি দ্বারা হিসাব নিকাশ করি? এল দ্বারা, এক্স দ্বারা, আর দ্বারা। এখানে সেটা কিন্তু না। আমাদের যখন যে দুটা চার্জ তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, সেই দুটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কি করা লেখা 2L লেখা হয়। কেনর কোনো ব্যাখ্যা নাই, হিসাব নিকাশের সুবিধা করার জন্য। কেনর ব্যাখ্যা এটাই, হিসাব নিকাশে একটু সুবিধা হয়। এল দ্বারা হিসাব করে দূরত্ব কি এল ধরলে হতো না? হ্যাঁ হতো। আমরা যে থিওরিটা স্টাডি করেছি সেখানে কিন্তু 2L ধরা হয়েছে, তাই আমরা কিন্তু এই 2L ইজ ইকাল টু কিন্তু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে। 2L মানে হচ্ছে যে দুইটা চার্জ তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, সেই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো হচ্ছে 2L। তাহলে এখন 2L হচ্ছে তড়িৎ দ্বিমেরুর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমি যদি সংক্ষেপে লিখলাম, এখানে চার্জ দ্বয়ের, যে দুটা চার্জ তড়িৎ দ্বিমেরু গঠন করেছে সেই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি সংক্ষেপে লিখলাম। ওকে, মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যে দূরত্ব। যেখানে বলতো এখানে কত হবে? 12। 12 সমান দেখো এই যে এ থেকে বি এর দূরত্ব, এইখানে এই অঙ্কের মধ্যে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 0.1 মিলিমিটার যোগ হচ্ছে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার যোগ হচ্ছে 0.1 মিলিমিটার, 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার। 12 সমান সমান ওকে 0.2 মিলিমিটার, 0.2 গুণ হচ্ছে 10⁻³ মিটার। 12 এর মান কিন্তু একসাথে আমরা যখন তড়িৎ দ্বিমেরু হিসাব করবো, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে 12 বলবো, ঠিক আছে। আর পি প্রাইম হলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক 12Q। তো আমরা দেখো ভি ইজ ইকাল টু 1/4πε0, 1/4πε0 পি প্রাইম কেন ধরলাম? এখানে নতুন একটা পি দিছে, তাই একটা পি প্রাইম। এই পি কিন্তু বিন্দু রে বাবা, এই পিটা কিন্তু জাস্ট বিন্দু একটা। তো যেহেতু আমাদের উদ্দীপকের মধ্যে পি বিন্দু দেওয়াই আছে, তাই আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামককেও পি দ্বারা প্রকাশ করা হয়, তাই আমরা এখন আর ওই পি প্রাইম দ্বারা প্রকাশ করলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামককে, যেহেতু আমাদের উদ্দীপকের মধ্যে আমার পি দেওয়াই আছে। ওকে, অন্য কোনো কারণ নাই। গুণ পি প্রাইম মানে কি 2QL, 2L গুণ হচ্ছে কিউ ডিভাইড বাই আর স্কয়ার। আর বলতে কত বুঝতে পারবো বলো দেখি?
আর হচ্ছে যেটা 4 মিটার, 4 মিটার 4। এই আর বলতে কিন্তু যেটা যে বিন্দু থেকে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে সেটাকে আমরা আর বলছি। যে এটা ও বিন্দু থেকে পি এর দূরত্বকে আমরা আর বলছি। কিন্তু এখানে আর বলতে আবার যেন এই দূরত্বে বসায় দিও না। এখানে আমার আর বলতে বুঝবো হচ্ছে, ঠিক আছে, এই তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে, ভালো করে কথা বলছি খেয়াল করো, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে তড়িৎ বিভব বা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে সেই বিন্দুর দূরত্ব। সেটা এটার ভেতরেও হতে পারে, সরলরেখার মধ্যে হতে পারে, আবার উপরে হতে পারে, বাঁকা হ্যাঁকা চাকা সব পূর্ণ যে কোনো ভাবে হতে পারে। দূরত্বটা হিসাব করা হয় তড়িৎ দ্বিমেরু যখন আমরা হিসাব করি, তড়িৎ দ্বিমেরু দূরত্ব যখন হিসাব করা হয় মধ্যবিন্দু থেকে হিসাব করা হয়। ঠিক আছে, কারণ এই দুটো দূরত্ব কিন্তু খুবই ছোট রে বাবা, এটা দেখানো হচ্ছে অনেক বড়, অনেক ছোট। এই বসালে হয়ে যাবে। এইটা মুখস্থ করে ফেলো, এটা মুখস্থ করে ফেলো। ঠিক আছে, এই যে এটা মুখস্থ করো তাহলেই হবে। v is equal to 1/4 এটা মুখস্থ না, এটা এটা মুখস্থ করো। পি প্রাইম, এখানে কিন্তু এই টুকটা দিয়েও কিন্তু একটা অঙ্ক আসে যে দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। 2l ইন্টু কিউ, 2l মানে চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যে চার্জদ্বয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক গঠন করেছে। ওকে, তাহলে ভি পেয়ে গেলাম। পরের প্রশ্ন হচ্ছে ওপি রেখা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দুতে যথাক্রমে 0 এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, এটা এবার পড়াইছে। এটা মানে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি এই বরাবর, আর 90 ডিগ্রি মানে কি এই বরাবর। ঠিক আছে, তো আমরা জেনারেল একটা সূত্র মুখস্থ করে ফেলো তো, প্রাবল্য নির্ণয়ের সূত্র। প্রাবল্য তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য নির্ণয়ের সূত্র জেনারেলটা একবারে। আমি 0 ডিগ্রিটা করাইছিলাম আর 90 ডিগ্রিটা করাইছিলাম, জেনারেলটা করে ফেলি, জেনারেলটা একটু মুখস্থ করে ফেলি। 1/4 ইন্টু পি ভাগ আর কিউব, এখানে পি প্রাইম লিখবো যেহেতু পি হচ্ছে উদ্দীপকের মধ্যে বিন্দু দেওয়া আছে, পি ভাগ আর কিউব ইন্টু 1+3 cos স্কয়ার থেটা। ঠিক আছে, এটা হচ্ছে ই এর মান। তো এখন আমি থেটার মান যদি 0 বসাই তাহলে হবে হচ্ছে সংযোজক রেখার কোন বিন্দুতে প্রাবল্য আর দূরত্বে প্রাবল্য। আর মধ্যবিন্দু, এই দূরত্ব কিন্তু মধ্যবিন্দু থেকে হিসাব করতে হবে। তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে সকল দূরত্ব তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে হিসাব করবো আমরা। দেখো এখানে তাই করা হয়েছে। আর 90 ডিগ্রি হলে তো এই লম্ব দ্বিখণ্ডকের উপর। এইটা হচ্ছে জেনারেল সূত্র, এটা মুখস্থ করলে ওই দুটো আর মুখস্থ করা লাগবে না। বুঝতে পারছো, জেনারেল একবারে। এটা মুখস্থ করলে ওই দুটো আর মুখস্থ করার কোনো দরকার হবে না। 0 ডিগ্রিতে কত হবে অথবা 90 ডিগ্রিতে কত হবে। দেখো আমরা এটা শিখেছিলাম কিন্তু, যেটা তড়িৎ দ্বিমেরু, দেখো মনে আছে কিনা, যেটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। তো এইটা হচ্ছে এখানে আমরা বের করছিলাম যে মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোন বিন্দুতে প্রাবল্য বিভব নির্ণয় করেছিলাম। এই যে বিন্দুতে নাম দিয়েছিলাম আমরা পি বিন্দু বা যে কোনো বিন্দু, মনে করো এখানে আমি এ দিলাম, বি দিলাম, সি বিন্দুতে বের করেছিলাম। তখন আমরা জেনারেল ভাবে করতে পেরেছিলাম। যেমন প্রাবল্য বিভব নির্ণয় যে সূত্রটা আমরা অলরেডি ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে প্রাবল্য বের করতে বা বিভব নির্ণয় করতে। ঠিক আছে, তার আর একটা বের করছিলাম হচ্ছে এইটা। দেখো এই তড়িৎ দ্বিমেরু তে মধ্যবিন্দু হইতে এই যে সমদ্বিখণ্ড লম্ব দ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে, যেটা দূরত্ব দিয়েছিলাম এটার নাম দিয়েছিলাম যে আর, এটার নাম দিয়েছিলাম আর, এটাও তো আর হবে। তাহলে এই বিন্দুতে আমরা নির্ণয় করেছিলাম এ বি চার্জের জন্য, এ এবং বি বিন্দু চার্জের জন্য। ঠিক আছে, মধ্যবিন্দু থেকে এত দূরত্বে। ওকে, এটা না, সরি, এটা আর, এটা দূরত্ব হবে না। সবসময় যে বিন্দুতে আমরা প্রাবল্য বা বিভব নির্ণয় করবো তড়িৎ দ্বিমেরুর জন্য তার মধ্য বিন্দু থেকে হিসাব করতে হয় যে এটা আর ছিল। ওকে, তো এইটা এখন দেখো তো, তো এই দুইটাকে যদি সমন্বিত ভাবে বলি এটা দিয়ে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে থেটার মান হচ্ছে 0, তখন আমি এখানে থেটার মান 0 বসালে এটা পেয়ে যাবো। আর এটা হচ্ছে থেটার মান যদি 90 ডিগ্রি বসাই তাহলে আমি এটা পেয়ে যাবো। থেটার মান 90 ডিগ্রি বসালে আমরা এটা পেয়ে যাবো। ঠিক আছে, 90 ডিগ্রি বসালে আমরা এই যে এটা এখানে যদি 90 ডিগ্রি বসাই তাহলে এটা পেয়ে যাবো। এটা একটু মুখস্থ করে ফেলি। 1/4 পি ডিভাইড বাই আর কিউব। আর মানে দূরত্ব, আর মানে দূরত্ব তো বুঝতে পারছো যে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু হতে যে কোনো বিন্দু, যে বিন্দুতে প্রাবল্য বা বিভব নির্ণয় করতে বলবে সেই বিন্দু। এখানে কত, এখানে 4 মিটার, এখানে 4 মিটার। ঠিক আছে, তো এখানে আমার বসাবো, এখানে আমার একবার 0 ডিগ্রির জন্য বের করবে, একবার 90 ডিগ্রির জন্য বের করবে, একবার থেটার মান 90 ডিগ্রি বসাবে, একবার থেটার মান 0 ডিগ্রি বসাবে। ওকে, ক্লিয়ার। একটু সময় নিয়ে বললাম, এটা পড়াই নাই তোমাদের আসলে, এই থিওরিটা পড়াই নাই, এটা হিসাব নিকাশ জটিল তো তাই পড়াইছিলাম না, পরীক্ষায় আসে না, এটাও একটা কারণ ছিল। আর আমি দুইটা পড়াইছিলাম, এটা দুইটা ভাগ পড়াইছিলাম, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অর্থাৎ
ঠিক আছে, ওকে। এটা কি বলেছে? ও, ওই কি বলে, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কুমিল্লা বোর্ড 23, পারবা এগুলো, পরিবাহী তার দ্বারা তোমার দ্বারা এগুলো যুক্ত করলে পাবো। আমরা একটা সার্কিটের কি বলে সার্কিটের অঙ্ক একটা নিচ্ছি, এটা হচ্ছে কুমিল্লা 23, একটা সার্কিটের অঙ্ক নিচ্ছি, কুমিল্লা 23। তো সার্কিটের অঙ্ক আমার মনে হয় না যে যে মানে তোমরা পারবা না, এরকম আমার কাছে মনে হয় না। মানে যে সার্কিটের অঙ্কগুলো পরীক্ষায় আসে তোমাদের, একেবারে সিম্পল একটা সার্কিট আছে, দুইটা তিনটা বা চারটা ইয়া দেওয়া থাকে ক্যাপাসিটর, বিভিন্ন ব্রাঞ্চে ওই বিভব বের করতে বলে বা চার্জ, সঞ্চিত চার্জ বা সঞ্চিত শক্তি বের করতে বলে, ঠিক আছে। তো আমাদের এমনই একটা এখানে প্রবলেম আছে যে এরকম 10, যে এখানে দেওয়া আছে সি, এই যে সি দেওয়া আছে, ঠিক আছে, এখানে এরকম দেওয়া আছে, ওকে। আর এখানে আবার দেখো, এখানে আবার আর একটা দেওয়া আছে, এই যে এখানে আর একটা দেওয়া আছে ক্যাপাসিটর, দেওয়া থাক, যতগুলো থাকা থাক, সমস্যা নেই। এই যে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এটা হচ্ছে 10 ভোল্ট দেওয়া আছে, ভিজিক্যাল 10 ভোল্ট দেওয়া আছে, ওকে। এটা হচ্ছে C1, এই যে এরকম করাইছি, বারে বারে করাইছি, এরকমই করাই আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ এগুলো এরকমই পরীক্ষায় আসে। 5 মাইক্রোফ্যারাড, C2 C3, এটা C2, এটা C3, এটা হচ্ছে C4। C4 দেওয়া আছে হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, এটা দেওয়া আছে হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, আর এটা দেওয়া আছে হচ্ছে 15 মাইক্রোফ্যারাড। প্রশ্ন হচ্ছে তুল্য ধারকত্ব বের করা, খুবই সিম্পল। তুল্য ধারকত্ব দুইটা সমান্তরালে আছে, সমান্তরালের জন্য আগে ইয়ে করতে হবে, সিপি ইজ ইকুয়াল টু কত, C1 যোগ C2, C1 যোগ এখানে C2 যোগ C3 হবে, C2 যোগ C3, এখানে দুইটা সমান্তরাল আগে এটা বের করে নাও। তাহলে এখানে 15 যোগ হচ্ছে 10 সমান সমান হচ্ছে 25 হচ্ছে মাইক্রোফ্যারাড, সমান্তরাল দেওয়া আছে দুইটা, C2 এবং C3। তুল্য ধারকত্ব বের করার জন্য ফ্যারাড করার দরকার নেই, মাইক্রোফ্যারাডই করবো আমরা, হিসাব নিকাশ পরে আমরা মাইক্রোফ্যারাড লিখবো আমরা। এবার দেখো, এইটা এই দুইটা মিলে একটা হয়েছে, নাম হচ্ছে সিপি, আর এটা তিনটা কিন্তু আমার শ্রেণীতে যুক্ত আছে, তাহলে 1 ভাগ সি এস বা সি লিখতে পারো, 1 ভাগ C1 যোগ 1 ভাগ সি পি যোগ হচ্ছে 1 ভাগ C4, তাহলে 1 ভাগ হচ্ছে 5 যোগ 1 ভাগ 25 যোগ হচ্ছে 1 ভাগ 20। এখান থেকে আমরা সিএস টা বের করে ফেলবো। সিএস এর মানটা যদি আমি 100 লসাগু করি, এরকম করে করার দরকার নেই, ক্যালকুলেশন করে ক্যালকুলেটর টিপে করো। এখানে হবে 20, 5 20 100, এখানে হবে 4, এখানে হবে হচ্ছে 5, 5 4 29 এর 100 মাইক্রোফ্যারাড, এই মাইক্রোফ্যারাড না সরি, এখান থেকে আমাকে কিন্তু উল্টাইতে হবে, এটা 1 ভাগ সিএস লিখতে হবে আগে, এখান থেকে কিন্তু সিএস টা উল্টায় বের করতে হবে, সিএস ইজ ইকুয়াল টু 100 ভাগ 29 মাইক্রোফ্যারাড, ওকে। এভাবে রাখতে পারো, আবার পয়েন্ট দিয়ে রাখতে পারো, এভাবে রাখতে পারো, আবার পয়েন্ট দিয়ে রাখতে পারো, উত্তর হয়ে গেছে ওখানে আমাদের। তো আমাদের মাইক্রোফ্যারাড যদি না 3.45 লিখছে ওরা, 3.45 গুণ 10 টু দি পাওয়ার এত মাইক্রোফ্যারাড, হ্যাঁ। তো আমার যখন আমি এই বর্তনীর চার্জ বের করবো, তখন কিন্তু মাইক্রোফ্যারাড আর রাখা যাবে না, এই পর্যন্ত মাইক্রোফ্যারাড রাখা যাবে, যেহেতু তুল্য ধারকত্ব বের করতে বলেছে, তুল্য ধারকত্ব পর্যন্ত মাইক্রোফ্যারাড রাখা যাবে। তুল্য ধারকত্ব বার করে অন্য বিভব বা চার্জ বা হচ্ছে অন্য কিছু বের করবো, তখন কিন্তু আর মাইক্রোফ্যারাড লেখা যাবে না, ফ্যারাড বেরিয়ে নিতে হবে। সি এস ইজ ইকুয়াল টু 3.45 মাইক্রোফ্যারাড আমরা পেয়েছি, 3.45 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড, ওকে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ, চার্জের পরিমাণ, বিভবের পরিমাণ, এগুলো আমরা বের করা শিখছি। বলতে কোন ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণটা বেশি হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, মানে প্রত্যেকটা ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে হবে, আমি এটা বের করে দেখাবো না, এগুলো পারি আমরা। ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, অথবা অথবা যদি সিভি দেওয়া না থাকে, ভি দেওয়া না যদি থাকে, ভি দেওয়া আছে যদিও এখানে, বা আমি যদি ভি বের করতে চাচ্ছি না, মনে করো আমি সি বের করতে চাচ্ছি না, প্রতি ক্ষেত্রে ভি বের করতে চাচ্ছি না, তাহলে কি হবে, হাফ ইন্টু ভি এর জায়গায় বসাও কিউ ভাগ সি, কিউ ভাগ সি বসাও, ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার ভাগ সি, এভাবে লিখতে পারো, কিউ স্কয়ার ভাগ 2c। আমরা এই দুটা সূত্রের মাধ্যমে বের করতে পারি, এইটা অথবা এইটা, সঞ্চিত শক্তির পরিমাণ, ঠিক আছে। তো এইটাও বের করতে পারো, এইটাও বের করতে পারো, দুইটাই সহজ, দুইটাই সহজ। তো কিভাবে বের করব, তো আমাদের বিভব লাগবে, যে ধারকের সঞ্চিত শক্তি বের করব আমরা, সেই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে এবং সেই ধারকের নাম লাগবে, কিন্তু মাথায় জানা থাকে।
আর যদি এই সূত্র দিয়ে বের করতে চাই, এটা দিয়ে বের করতে গেলে আরো একই, যে ধারকের আমি সঞ্চিত শক্তি বের করতে চাই সেই ধারকের ভেতর দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে সেই চার্জের নাম লাগবে, মান লাগবে, এবং সেই ধারকেরও নাম লাগবে যে ধারকের মধ্য দিয়ে আমি সঞ্চিত শক্তি বের করে যাচ্ছি। একটা কথা একটু উল্লেখ করে বলি, সঞ্চিত চার্জ মানে কিন্তু আবার সঞ্চিত শক্তি বের করে দিব না। সঞ্চিত চার্জ মানে শুধু চার্জ, আসলে ধারকের সঞ্চিত চার্জই তৈরি হয়, ধারকের চার্জ সঞ্চিত হয়। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত চার্জ সঞ্চিত হয় গত ক্লাসে দেখিয়েছি, যতক্ষণ পর্যন্ত সোর্স ভোল্টেজের সাথে পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য সমান না হয় ততক্ষণ পর্যন্ত চার্জ সঞ্চিত হতে থাকে কিন্তু। তো এখন খেয়াল করো যে কিউ স্কয়ার বা 2c দ্বারা বের করতে পারো যখন যেটা তুমি সুবিধা পাও। তো আমি যদি সার্কিটটা একটু দেখাই তোমাদের, এই যে ধারকের আগে মোট চার্জ বের করে নাও, একটা আমরা করে দিই। মোট চার্জ আমি বের করে নিলাম, এই বর্তনীর মোট চার্জের পরিমাণ, মোট চার্জ হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সিভি। যখন আমি মোট চার্জ বের করব, মোট ধারকত্ব লাগবে, মোট বিভব লাগবে। মোট ধারকত্বের নাম এখানে যেহেতু সিএস দিয়েছি, আমরা মোট ধারকত্বের নাম এখানে সিএস দিলাম। ঠিক আছে, তাহলে 3.45 গুণ 10⁻⁻6 গুণ বিভবের নাম হচ্ছে এখানে দেওয়া আছে, কত বিভব দেওয়া আছে রে? 10 বিভব দেওয়া আছে, 10 এর উপর স্কয়ার হাফ সিভি, এই কিউ ইজ ইকুয়াল সিভি। 3.45 গুণ 10⁻⁻5 কুলম্ব, এটা বর্তনীর মোট চার্জ। এবার যদি তোমাকে বলা হয় বর্তনীতে মোট সঞ্চিত শক্তি কত বের করতে বলতো, এটাই কিন্তু আমরা বের করতাম হাফ সিভি স্কয়ার। এই মোট শক্তি বের করতে বলে না এখানে, যদি বের করতে বললো যে মোট সঞ্চিত শক্তির পরিমাণ কত বর্তনীতে, আমরা লিখতাম হাফ সি ভি স্কয়ার, এখানে সিএস লিখতাম, কারণ হচ্ছে এখানে বর্তনীর মোট ধারকত্ব লাগবে। মোট ধারকত্ব কত? 3.45 গুণ 10⁻⁻6 আর ভি স্কয়ার মানে 10⁻⁻² স্কয়ার, অর্থাৎ আমি এখানে হিসাব নিকাশ করে যা পাইতাম সেটা আমি বের করতাম। ঠিক আছে, ওকে, যা পাবো আর কি, যত জুল হবে। এখানে তো সেটা চাই নাই, বলেছে প্রত্যেকটা ধারক কোন ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণটা বেশি। মনে রাখবো আমরা, এরকম জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে যে চার্জের যে সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা বা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। অবশ্যই শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তখন কি করবো আমরা, এই যে মোট ধারকত্ব একবার বের করলাম, তারপর প্রত্যেকটা ধারকে আলাদা আলাদা ধারকত্ব চার্জ বের করে এই মোট সঞ্চিত মোট শক্তি বের করলাম না, এটা আবার কি করব, প্রত্যেকটা ধারকে আলাদা আলাদা সঞ্চিত শক্তির পরিমাণ বের করব, করে যোগ করে দেখবো টোটালটার সমান এসেছে কিনা। আসবে, যদি আসে তখন আমরা কমেন্ট করব যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। ওকে, এটা গেল ধারকের মোট চার্জ। এখন খেয়াল করো তো, এই চার্জ যে প্রবাহিত হচ্ছে, দেখো তিনটে জায়গায় বাধা অতিক্রম করতেছে। এই যে 1 নাম্বার বাধা, এই যে এইটা একটা, 2 নাম্বার বাধা, এই যে একটা, তিনটা। সমান্তরাল যতগুলো আছে সবগুলা মিলে কিন্তু একটা বাধা, বাধা হিসাবে তোমাদেরকে শিখাইছি, মানে মনে করার জন্য, মনে রাখার জন্য। 1 2 3, তিনটা বাধা। এখানে একটা, এই দুটা মিলে একটা, এই দুটা মিলে একটা। তাহলে এখন যদি বলি, এখানে যেটা পয়েন্টিং করে দিই এ বি, যেহেতু সমান্তরাল দুটা আছে, এখানে দেওয়া হচ্ছে সি, এখানে দাও ডি। মনে করো, সি দিও না রে বাবা, ই দাও, সি আবার উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে দেখো তো, আমরা এই সি1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, সি2 সি3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য একই, সি পরের বিভব পার্থক্য আবার ভিন্ন। যেহেতু বিন্দু আলাদা, এই এ আর বি বিন্দু কিন্তু সি1 কেও কভার করছে, সি2 কে কভার করছে, আবার সি3 কেও কভার করছে, তাই সি2 এবং সি3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু একই। তাই আমরা এখন খেয়াল করব যে বিভব, প্রথমটা লিখলাম ভি1, কিউ ভাগ সি লিখে নিব আগে, কিউ ইজ ইকুয়াল টু সিভি না, কিউ ভাগ সি লিখে নেবা। এখন দেখো তো, এই পুরা চার্জটা, আমি যদি চার্জের প্রবাহটাকে খেয়াল করে নাও, চার্জটা দেখা যায়, যে এই পজিটিভ নেগেটিভ, এই যে যাও 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 বাবা যাও, এই যে এখানে যে দুই ভাগে ভাগ হলো, নাম দেওয়া হচ্ছে, এটার নাম দেওয়া হচ্ছে কিউ2, এটার নাম দেওয়া হচ্ছে কিউ3, ইচ্ছা মতো নাম দিলাম। এখানে এসে আবার দেখো পুরা চার্জটা কিন্তু চিপের মধ্যে যাচ্ছে, যে কিউ চার্জ রূপে বর্তনীটা সম্পন্ন করছে। মনে রাখবা, প্রথমে তুমি চার্জ চলার পথটা দেখিয়ে নিবা, যে এভাবে। ঠিক আছে, তাহলে আমাদের সার্কিট সমাধান করতে সুবিধা হয়। এই দেখো তো, সি1 এর মধ্যে পুরা চার্জে যাচ্ছে কিন্তু কিউ। তাহলে এখন দেখো কিউ এর জায়গায় কিউ রাখবো, আর যেহেতু আমি সি1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাচ্ছি, এখানে সি1 লিখবো। ওকে, তাহলে আমরা কিউ এর মানটা কত, 3.45 গুণ 10⁻⁻5 ডিভাইড বাই সি1 এর মানটা হচ্ছে, সি1 এর মানটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড কিন্তু রাখা যাবে না, ফ্যারাড করে নিতে হবে কিন্তু। এখান থেকে আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব এত ভোল্ট পেয়ে যাব। ওকে, এত ভোল্ট আমরা পেয়ে যাবো। হিসাব নিকাশ করে কেউ যদি বলতে চাও, কেউ লিখতাম আমি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যদি ভি অফ এবি বের করতে চাই, অর্থাৎ সি2 এবং সি3 দুই প্রান্তের বিভব পার্থক্য একবারে বের করতে চাই, দুইটা, তাহলে ভি অফ এবি
কিউ ভাগ সি। এবার দেখো কিউ এর জায়গায় কি লিখবো, আমার সূত্র কিন্তু কিউ ইজ ইকুয়াল টু সিভি, আমি তো ভি বের করছি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, কিউ ভাগ সি লিখলাম। লিখে তারপর আমি নাম্বারিং করবো। কিউ এর জায়গায় কিন্তু পুরা চার্জই হবে, কারণ কি দেখো তো, আমি যে দুইটা ধারকের মধ্যে চার্জ বের করতে চাচ্ছি, একটা নাম সি2 এবং সি3, এই দুইটা মিলে টোটাল পুরা চার্জে যাচ্ছে, কিন্তু এদিকে কিউ2 এদিকে কিউ3, এই কিউ2 এবং কিউ3 সমন্বিত রূপ কত, টোটাল চার্জ। টোটাল চার্জের নাম কি, কিউ। ওকে, টোটাল চার্জের নাম হচ্ছে কিউ। তাহলে এই কিউ2 আর কিউ3 মিলে কিন্তু কিউ, তাই আমরা কিন্তু বলতে পারছি যে এই এই দুইটা ধারকের মধ্যে দিয়ে টোটাল কিউ পরিমাণ চার্জই যাচ্ছে, তাই এখানে কিন্তু কিউই রাখবো আমরা। আর সি এর জায়গায় কিন্তু আবার সি হবে না, সি এর জায়গায় সিপি হবে। সিপি কেন হবে, কারণটা দেখো যে এই দুইটা ধারক কিন্তু সমান্তরালে আছে, এই দুটো ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাচ্ছি। তাহলে এই দুইটা দুই প্রান্তের মধ্যে যতগুলা ধারক আছে, যেটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে চাচ্ছি এ আর বি, এরই মধ্যে যতগুলো ধারক আছে সবগুলার কিন্তু মিলিত ফল হবে। মিলিত ফল হবে তুল্য ধারক কত, এখানে দেখো একটা ছিল তো একটা নিয়েছিলাম, এখানে দুইটা আছে দুইটা নিব, মিলিত ফল কত, সিপি। সিপির মান কত, 25 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড রাখা যাবে না, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইক্রোফ্যারাডের জায়গায় ফ্যারাড লিখবো। 3.45 গুণ 10⁵ ডিভাইড হচ্ছে 25 মাইক্রোফ্যারাড গুণ 10⁻⁶। এখানে একটা ভি অফ এবি পাবো। সিমিলারলি আমরা পাবো কিন্তু ভি অফ 4 লিখলাম লাস্টেরটা, এটা ভি অফ 4 লিখলাম। ভি অফ 4 কিন্তু ঝামেলা নাই, কারণ এর মধ্যে পুরা চার্জ যাচ্ছে, পুরা চার্জ কিউ পরিমাণ চার্জ যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো প্রথমে কিউ ভাগ সি লিখবো এই সূত্র অনুসারে। এই সূত্রটা মেইন কিন্তু সার্কিট অ্যানালাইসিস করার জন্য, এই মেইন সূত্র, একটাই সূত্র। কিউ এর জায়গায় কি লিখবো, টোটাল কিউ যে যাচ্ছে ওই সি4 এর মধ্যে দিয়ে সি4 লিখবো, শেষ। 3.45 গুণ 10⁻⁵ ডিভাইড বাই, খুবই সহজ কথা কিন্তু। সি4 এর মান হচ্ছে কত রে, সি4 এর মান কত ছিল 20 মাইক্রোফ্যারাড, 20 গুণ 10⁻⁶ ফ্যারাড, এখানে একটা ভোল্টেজ পাবো আমরা। ওকে, তাহলে আমরা তিনটা বাধা ছিল, তিনটার ওখানে ভোল্টেজটা পেয়ে গেলাম আমরা। ওকে, এবার সঞ্চিত শক্তি বের করব। যদি বলি সি1 এর দুই প্রান্তের মধ্যে সঞ্চিত শক্তি কত, হাফ সি1 ভি 1 স্কয়ার, এটা হচ্ছে ইউ1 লেখো, তারপর ইউ অফ এ বি লিখলাম, ঠিক আছে। সি2 আর সি3 মিলে আছে, এখানে একটা ব্যাপার আবার আছে, ঠিক আছে, ব্যাপার দরকার নাই। হাফ সি ভি অফ এ বি না রে বাবারে, ইউ অফ 2 লেখো, হাফ সি1 এর দুই প্রান্তে বি অফ সি2 ভি অফ এ বি স্কয়ার। এবার দেখো তো ইউ2 লেখো এখানে, ইউ3 বলতে হাফ সি2 সি3, এবং ওই যে দেখো তো, আমি দেখো এটা একটু লিখে দেখাচ্ছি, এটা স্টার দিলাম। ইউ2 বলতে হচ্ছে সি2 ধারকের সঞ্চিত শক্তি, সি2 তো লিখতেই হবে, আর সি2 দুই প্রান্তে বিভব পার্থক্য কত, ভি অফ এ বি। দেখো তুমি এই যে সি2 দুই প্রান্ত মানে কি, সি2 দুই প্রান্ত মানে হচ্ছে ভি অফ এ বি। ওকে, তাহলে লিখলে আমাদের হয়ে গেল সবগুলা। তাহলে সি3 ভি অফ এ বি, কিন্তু এটা সি3 দুই প্রান্ত ভি অফ এ বি। এবার ইউ4 ইজ ইকুয়াল টু হাফ সি4 ভি 4 স্কয়ার, হাফ সিবি স্কয়ার। কারো বোঝা না বোঝার কোনো কারণ নাই, এগুলো বারবার পড়েছি, খুবই কমন জিনিস, বারবার পড়েছি, এগুলো খুবই কমন জিনিস, ঠিক আছে। আর চার্জ বের করতে চাইলে আমরা চার্জও বের করতে পারতাম, প্রত্যেকটা চার্জ আলাদা আলাদা বের করতে চাই, তো প্রত্যেকটা চার্জ আলাদা আলাদা কি বের করবা, এটার মধ্যে চার্জ অলরেডি বের হয়ে গেছে, টোটাল চার্জই যাচ্ছে এটার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়েও দুটো আলাদা সব পুরো চার্জই যাচ্ছে। এইটার মধ্যে যখন চার্জ বের করবা সি2 এবং সি3 এর মধ্যে দিয়ে একটু বের করে দেখা, যেখানে বের করে দেখা, কিউ3 ইজ ইকুয়াল টু কত হবে, আর কিউ2 ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ইজ ইকুয়াল টু কত, সিভি না। তাহলে যখন আমি সি2 এর মধ্যে দিয়ে বের করতে যাবো, তখন সি এর জায়গায় লিখবো সি2, আর ভি এর জায়গায় কি লিখবো, ভি অফ এবি। খুবই সহজ, সি2 দুই প্রান্তে বিভব পার্থক্য কি, ভি অফ এবি। আবার দেখো যখন আমি কিউ3 বের করতে চাই, অর্থাৎ সি3 এর মধ্যে দিয়ে যখন আমি চার্জ বের করতে চাই, কিউ এর সূত্র কি, সিভি না। সিভি লেখো, আগে লিখে নিলাম, কার মধ্য দিয়ে, সি3 এর মধ্যে, সি3 লেখো, সি3 দুই প্রান্তে বিভব পার্থক্যের নাম কি, এবি। এই একেবারে সহজ, একেবারে সহজ। খালি প্রশ্ন করবা কার দুই প্রান্তের বিভব পার্থক্য, কার মধ্য দিয়ে চার্জ, এই প্রশ্নগুলো লিখবা, আর ওই কিউ ইজ ইকুয়াল টু সিভি বসাবা, কিউ ইজ ইকুয়াল টু সিভি বসাবা, ঠিক আছে। ওকে, কুমিল্লা বোর্ড কমপ্লিট। অনেকগুলো প্রশ্ন তোমাদের মাথা ধরে দেওয়ার কথা, আমার নিজেরই মাথা ধরে গেছে, অনেকক্ষণ ধরে বক বক করতেছি। বরিশাল বোর্ড করতে হবে, বরিশাল আমি একটু লিখে দিচ্ছি, বরিশাল 22, আমি দাগায় নিচ্ছি, সেগুলো তোমাদের দেখে দিচ্ছি। বরিশাল 22, অন্যগুলো সব মোটামুটি এগুলো পারবা। বরিশাল 22, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, হ্যাঁ এটা একটা করবা। তারপর হচ্ছে
এই তো মোটামুটি আর লাগবে না। হুম, এই তো এই দুটা করবো বাসায়, এই দুটা করালে শেষ হয়ে যেত। এখন এই দুটাই আমি দাগায় নিয়েছিলাম, বরিশাল 22-টা করবো আর আইডিয়াল স্টুডেন্ট কলেজ করবো। আরো কিছু অন্যগুলো দেখবো যে এরই মধ্যেই আছে, ঘুরায়া ফিরায়া এগুলোর মধ্যেই আছে। ওকে, আইডিয়াল স্টুডেন্ট কলেজের শেষ নাম্বারটা আমি তোমাদের করিয়েছি, রেগুলার ক্লাসে করিয়েছি, ওই যে সুতা দ্বারা দুইটা গোলক ঝুলানো, সুতার টান বের করা। আশা রাখি পারার কথা, ভেক্টরের প্রশ্ন, ভেক্টর টাইপের, একেবারে বিকর্ষণ বল করবে, একই একই চার্জে চার্জিত না, বিকর্ষণ বল কত বলে বিকর্ষণ করবে সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের জানা আছে। ঠিক আছে, ওই যে টি সাইন থিটা টি কস থিটা দ্বারা, একটু খেয়াল করে দেখো তো পারো কিনা, না পেলে আমি করে দেবো। ওকে, বাই।